অন্ধকার ব্রিজের ওপর মধ্যরাতে লাল শাড়ি পরিহিত এক মানবী রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে। কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো দিকে তার হুঁশ নাই। শুধু মাথায় একটাই কথা ঘুরছে, ওই জঘন্য মানুষের হাত থেকে তার বাঁচতে হবে। দৌড়াতে দৌড়াতে শাড়িতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে একটা ইটের ওপর। উপর হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে চোখ যখন তার নিভু নিভু, তখন তার চোখ যায় এক যুবকের ওপর। এক হাতে হুইস্কি আর এক হাতে ঝুলছে জ্যাকেট। মানবটি অনেক কষ্টে উচ্চারণ করলো, হেল্প। কথাটা বলতেই বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো মেয়েটি। যুবকটি মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসে পড়লো। নাকের কাছে হাত নিয়ে দেখে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু খুব স্লো। যুবকটি মেয়েটিকে তোলার জন্য কিছু করবে তার আগেই কোথা থেকে শাসা করে গাড়ির আওয়াজ আসলো। যুবকটি সামান্য ভ্রু কুঁচকালো, তারপর বেশি কিছু না ভেবে জ্ঞানশূন্য মেয়েটিকে পাজা করে তুলে পাশে থাকা গাছের আড়ালে লুকিয়ে পড়লো। সে জানে আর যাই হোক ড্রাঙ্ক অবস্থায় ফাইট করতে পারবে না সে। আর মেয়ের যে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যাই হোক লোকগুলো তার শুভাকাঙ্ক্ষী হবে না। গাড়িগুলো চলে যেতেই যুবকটি তার বাহুতে থাকা তরুণীর দিকে তাকায়, যাদের আলোতে শ্যামলা বর্ণের মুখ ছেঁড়া বড্ড মায়াবী লাগছে। কপাল বেয়ে রক্ত পড়ছে, ঠোঁটের এক কোণ থেকে রক্ত চুয়াচ্ছে। বাম গালে 3 আঙ্গুলের ছাপ দেখেই বোঝা যাচ্ছে কারো শক্তপোক্ত হাতের কাজ এটা। শ্যামলা মুখে লাল ছাপটা বড্ড মানানসই লাগছে। তার অজান্তেই তার মুখ থেকে বের হলো শ্যামবতী। যুবকটির ধ্যান ভাঙে তার ফোনে কারো কলে। ব্লুটুথ কানে থাকায় সে সেটা দ্বারা ফোনটা রিসিভ করে। হ্যালো আকাশ, কোথায় তুই? মামনি টেনশন করছে। আকাশ, সব কথা পরে হবে, তুই আগে আমার লোকেশন ট্রেস করে সেখানে একটা ড্রাইভার পাঠা ফাস্ট। আর ইউ ওকে ব্রো? কোনো সমস্যা? তোকে আমি যেটা বললাম সেটা কর, নট এ সিঙ্গেল ওয়ার্ড। খাডুস, শাকচুন্না, দোয়া করি তোর কপালে যেন কোনো শাকচুন্নি এসে ভর করে। অসভ্য বর্বর খাবিস খট্টাস। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে, কারণ সামনাসামনি বলার সাহস তার নাই। কিছুক্ষণের মাঝেই সেখানে এসে পড়লো বড় এক BMW কার। গাড়ি দেখে আকাশ মেয়েটাকে কোলে নিয়ে উঠে পড়ে। ড্রাইভার তার স্যারের কোলে একটা মেয়েকে দেখে হতবাক। 4 বছর পরে সে তার রাগী স্যারকে কোনো মেয়ের সংস্পর্শে আসতে দেখেছে। ড্রাইভারকে ওর দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে রাগে চেঁচিয়ে ওঠে, ড্রাইভ করার জন্য কি আপনার পা ধরবো? আকাশের চেঁচানোতে ভয়ে কাঁপা কাঁপা হাতে ড্রাইভ করতে লাগলো ড্রাইভার। ওর বাসায় পৌঁছাতে পৌঁছাতে আসেন পরিচয় পর্বে। আকাশ রায়জাদ, যেমন নাম তেমনি তার প্রতাপ। সেই আমলের রাজাদের বংশের ছেলে সে। নিজস্ব বিজনেস আছে, দেখতে কোনো রাজাদের চেয়ে কম সুন্দর না। ছোট ছোট চোখ, খাড়া করে সুন্দর করে স্পাইক করে রাখা চুল, দুধে আলতা গায়ের রং। ফরেনারদের মতো দেখতেও কোনো কোরিয়ান হিরো থেকে কম না। হাইটও 6 ফুটের মতো। গম্ভীর, রাগচটা আর মিস্ট্রিয়াস একজন ব্যক্তি, যাকে বোঝার স্পর্ধা কারো হয়নি। আর মেয়েটার পরিচয় না হয় তার মুখে শুনবেন, নাম নওশিন। গাড়ি পাশে পৌঁছাতেই আকাশ নওশিনকে কোলে তুলে নিয়ে গেল তার রুমে। ফিহাব হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছে, মুখটা হা করে। আকাশ সেদিকে তোয়াক্কা না করে ফিহাবকে ক্রস করে যে নওশিনকে বেডে শুইয়ে দেয়। আর ততক্ষণে একটা লেডি ডক্টর আসে। চোখে মুখে ঘুমো ঘুমো ভাব দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে জোর করে উঠে এসেছে। আকাশ গাড়িতে থাকতেই তার গার্ডকে বলে ওর বাসায় পৌঁছানোর সাথে সাথে যেন একটা ফিমেল ডক্টর নিয়ে আসে, না হলে সবার গর্দান নিবে। ব্যাস, গার্ডের ভয়ে কাছে একটা ডক্টর নিয়ে আসে। অবশ্য ফিমেল গার্ডও ছিল, কারণ আকাশ মেয়েদের রেসপেক্ট করে। ডাক্তার চেক আপ করে অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। মিস্টার আকাশ, হাউ কুড ইউ? মানে কেউ তার বউকে এত নির্মমভাবে অত্যাচার করে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? এ আমার স্ত্রী না। তারপর আকাশ সব বলল। আই এম সরি মিস্টার আকাশ, বাট এই মেয়েটাকে প্রতিনিয়ত শারীরিক মানসিক বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। এই সারা শরীরে মারের দাগ, এই দেখুন। হাতের কাছ থেকে ব্লাউজটা খানিকটা সরিয়ে আকাশ অবাক হয়ে দেখছে শুভ্র কোমল হাতে কালশিটে পড়া দাগ। শুধু তাই নয়, এই দেখুন। পেটের কাছ থেকে কাপড় সরায়। ফিহাব চোখ ফিরিয়ে নেয়, কিন্তু আকাশ সেটা করে না। আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে পিঠে চাবুকের দাগ, সাথে পোড়ার চিহ্ন। আকাশ একবার নওশিনের মুখের দিকে তাকায়। এতটা মায়ায় ভরা চেহারা, যেটার দিকে তাকালে সব রাগ নিমিশেই উধাও হয়ে যাবে। এমন মায়াতে ঘেরা একটা মেয়েকে কেউ আঘাত কি করে সেই সেটা ভাবছে। মুহূর্তে তার মাথায় রক্ত চড়ছে। ইচ্ছে করছে লোকগুলোকে কেটে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াতে। ডাক্তার নওশিনকে চেক আপ করে ব্যান্ডেজ করে দেয়, আর আকাশের রিকোয়েস্টে ড্রেস চেঞ্জ করে দেয়। ফিহাবের কাছে একটা মেয়ের ড্রেস ছিল তার বোনকে গিফট করার জন্য, ও সেটাই দিয়ে দিল। ডাক্তার ওর জ্ঞান ফিরবে কখন? আমি ঘুমের ইনজেকশন দিয়েছি, কালকে আগে উঠবে না। আর প্রেসক্রিপশনের ওষুধগুলো খাওয়াই দিবেন। অ্যান্ড জ্ঞান ফেরার পরে কমপ্লিকেশন হতে পারে।
এই জন্য কালকে অবশ্যই ক্লিনিকে নিয়ে আসবেন ওকে। এই যে আমার ভিজিটিং কার্ড, আমাকে ফোন দিবেন, আমি নিজ দায়িত্বে এসে দেখে যাব। বাট এইভাবে মাঝরাতে উঠে আনবেন না প্লিজ, ফ্যামিলি আছে, বুঝতে পারছেন। আই এম রিয়েলি সরি ডক্টর, আমি খুবই লজ্জিত। ডোন্ট বি, আমি এটার খেয়াল রাখবো, কিন্তু তুমি করে বললাম, মাইন্ড করো না। আমার জীবনের চেয়ে এর বেশি খেয়াল রাখবো। নিজের জান দিয়ে হলে ওর গায়ে একটা আঁচড় পড়তে দিব না। আনমনি নওশিনের দিকে তাকিয়ে কথাগুলো বলে উঠল। গুড, আমি আসি তাহলে। আকাশ ডাক্তারের হাসির আওয়াজে সম্মতি ফিরে পায় আর নিজের বলা কথার জন্য খানিকটা ইতস্তত হয়। ফিহাব আজকে শখের উপর শখ খাচ্ছে। সে নতুন করে তার ভাইকে অনুধাবন করছে। এর আগে কোনো মেয়েকে নিয়ে এত ভাবতে দেখেনি সে তার ভাইকে। এর আগে কাউকে নিয়ে এতটা কনসাল্ট করতে দেখেনি। সকালে মৃদু আলোতে ঘুম ভাঙে নওশিনের। অচেনা রুম দেখে ধরফর করে উঠে বসে সে। ভয়ে তার হাত পা কাঁপছে। ভয় আরো দ্বিগুণ করতে নিজের গায়ের দিকে তাকিয়ে ড্রেস চেঞ্জ দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। আকাশ সাধারণত সোফায় বসে নওশিনকে পাহারা দিয়েছে, কারণ মাঝে মধ্যে ও ভয়ে ভয়ে ঘুমের মধ্যেই কেমন যেন করছিল। ভোরের দিকে চোখ লাগিয়ে আসছিল, কিন্তু এই সময় ঘুমালে হেলথের উপর ইফেক্ট করবে, তাই চলে যায় জগিংয়ে। জগিং থেকে এসে নওশিনকে ভয়ে গুটিসুটি হয়ে থাকতে দেখে তার কাছে যেতে লাগলো। নওশিন ভয়ে পাশে থাকা ফুলদানিটা হাতে তুলে নেয়। ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে এটা দিয়ে আপনার মাথা ফাটাবো। নওশিন এবার কিছুটা শান্ত হয়। আকাশ নওশিনকে শান্ত হতে দেখে নওশিনের কাছে যায়, তাকে নিজের বাহুডোরে আটকে তার হাত থেকে ফুলদানিটা নিয়ে নেয়। নওশিন ছোটার জন্য ছটফট করছে, কিন্তু অসুস্থ হওয়ায় তার উপর আকাশের মতো ওয়েল ফিটনেস একটা ছেলের সাথে পেরে ওঠা তার সম্ভব না। শোনো, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আনিনি। আমি জানি না তোমার সাথে কি হয়েছিল কালকে রাতে। আকাশ সব বলে। এতক্ষণ উত্তেজনায় সব ভুলে গেল। আকাশের কথায় কালকে রাতের ভয়াবহ সবকিছু চোখের সামনে ভেসে ওঠে। আর না বলে একটা চিৎকার দিয়ে আকাশের বাহুতেই অজ্ঞান হয়ে যায়। নওশিনের চিৎকারে আকাশের ফ্যামিলির সবাই চলে আসে তার রুমে। আকাশ প্রচন্ড অস্বস্তিতে পড়ে যায়। আম্মু, আসলে এই মেয়েটা। আমি জানি ফিয়াব সব বলেছে, কিন্তু ওই চিল্লালো কেন আর অজ্ঞানী বা হলো কেন? আমার জানা মতে আমার ছেলেটা দেখতে এতটাও খারাপ না যে একটা মেয়ে অজ্ঞান হবে। তুমি কি আমাকে ইনসাল্ট করছো ইনডাইরেক্টলি? আরে না, তোর মা তোকে ডাইরেক্টলি ইনসাল্ট করছে। হয়েছে তোমাদের মজা। এবার কেউ ডাক্তারকে ডাকবে? এখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তুই কি ভুলে গেছিস ফিহাব ও ডক্টর? এত কষ্ট করে ছেলেকে ডক্টর বানালাম, বাড়ি থেকে ডক্টর আনি টাকা খরচ করার জন্য। তার বলতে কালকে তোমাদের আদরের ছেলে রাত 1টার দিকে একটা ফিমেল ডাক্তারকে তুলে এনেছে। তো তুই একটা ছেলে, আমি চাই না তুই উইদাউট ওর পারমিশন ওকে টাচ করিস। আরে আজকে তো আর ব্যান্ডেজ করতে হবে না। ওকে ফাইন, চেক হার ফার্স্ট। আকাশকে উত্তর না দিয়ে অ্যাটিটিউড নিয়ে নওশিনকে চেক করলো। রিল্যাক্স ব্রো, বেশি কিচ্ছু হয়নি, শুধু অতিরিক্ত ভয়ে সেন্সলেস হয়ে গেছে। আর মনে হয় 2 দিন হলো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, এই জন্য প্রচুর উইক। হালকা পানি ছিটা জ্ঞান ফিরে আসবে। আর আম্মু, ছোট আম্মু, তোমরা ওর জন্য কিছু খাওয়ার আনো। ফিহাব সবাইকে নিয়ে চলে গেল আর আকাশ আসে নওশিনের পাশে বসলো। আকাশের পাশে থাকা জগ থেকে হালকা পানি ছিটিয়ে দেয় নওশিনকে। ধীরে ধীরে চোখ জোড়া খুলে তার শরীরে ব্যথা করছে। ওঠার মতো শক্তিও তার মধ্যে অবশিষ্ট নাই। আকাশ নওশিনকে উঠে বসতে সাহায্য করলো। তুমি ফ্রেশ হয়ে আসো, আম্মু তোমার জন্য নাস্তা আনছে। নওশিন খাওয়ার কথা শুনে তার খিদা অনুভব হলো। 2 দিন ধরে এত ঝামেলায় খাওয়া হয়ে ওঠেনি তার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওঠার জন্য চেষ্টা করলো, কিন্তু পায়ে ফোসকা পড়ে থাকার জন্য ব্যথায় কুকড়ে উঠল। আকাশ ধরে ফেলল। এই মেয়ে দেখছো তো শরীরের কি অবস্থা? দেখি আমার হাত ধরো। ধমক শুনে নওশিন ভয় কুকড়ে উঠল। আকাশ নিজেকে শান্ত করে নওশিনকে কোলে তুলে নিল। নওশিন ছটফট করতে লাগলো। আকাশ রাগে দাঁতের দাঁত কটমট করতেই নওশিন কেমন চুপসে গেল। নওশিন কোন রকম হাত মুখে পানি দিয়ে বের হয়ে আসলো। আকাশ পুনরায় ওকে কোলে তুলে নিল। এতক্ষণে আকাশের আম্মু আর বড় আম্মু চলে আসলো। তোমরা ওকে খাও, আমি গোসল করে আসি। আকাশের আম্মু আর বড় আম্মু নওশিনের পাশে বসলো। বাহ, কি মিষ্টি মুখ! নাম কি তোমার মা? আমি তাকিয়া নওশিন খান। বাহ, খুব মিষ্টি নাম তো। এইভাবে নানা রকম গল্প করতে করতে পুরো খাবারটা খাইয়ে দিল। আকাশের আম্মু নওশিনও খুব ফ্রি হয়ে গেল। তাদের সাথে আর ভেতরে যে ভয়টা কাজ করছিল সেটা মুহূর্তে কেটে গেল। এর মধ্যে আকাশের চাচা আর আব্বু আসে নওশিনের সাথে আলাপ করে গেছে। আকাশ অফিসে চলে গেছে, ফিহাব হসপিটালে। আকাশ যাওয়ার আগে বলে গেছে কিছু লাগলে তার মা বা বড় মাকে বলতে। নওশিন সবার সাথে ফ্রি হলেও আকাশকে তার ভয় লাগছে।
আকাশের ফিহাব বাদে সবার সাথেই তার আলাপ জমেছে। আসেন আকাশের ফ্যামিলি সম্পর্কে জেনে নিই। আকাশের বাবা আসিফ রায়জাদা, তারা দুই ভাই এক বোন। বোন তার ফ্যামিলি নিয়ে বিদেশে থাকে আর দুই ভাই একই সাথে থাকে। আসিফ রায়জাদা, তার স্ত্রী আরিফা রায়জাদা। আসিফ রায়জাদার বড় ছেলে আকাশ আর ছোট মেয়ে অনিমা। আর তার বড় চাচুর দুই ছেলে, ফিহাব সেটা আকাশের থেকে 1 বছরের ছোট, কিন্তু আরিয়ান সবার বড়। আকাশের 1 বছরের আর ফিহাবের 2 বছরের। সন্ধ্যার খাটে বসে থেকে অনিমা আর নসীন গল্প করছিল। তোমার ফ্যামিলিতে কে কে আছে? নসীন এবার খানিকটা চুপসে গেল। ইটস ওকে, তুমি বলতে না চাইলে কোনো সমস্যা নেই। টেক ইউর টাইম। আরে না, তোমাদের বাড়িতে থাকতে দিচ্ছ এইটুকু জানার অধিকার আছে। তুমি এক কাজ করবা, সবাইকে একটু ডাকবা প্লিজ। খানবাড়িতে একটা জিনিসও আসতো নাই। সোফায় মাতাল অবস্থায় পড়ে আছে একটা ছেলে, তার সামনে মাথা নিচু করে আছে গার্ডদের মতো লোকগুলো। তোরা এতগুলো লোক মিলে একটা মেয়েকে খুঁজতে পারলি না, তাহলে তোদের বেঁচে থেকে কি লাভ বল? যুবকটি সবাইকে ফায়ার করতে যাবে তার আগেই মধ্যবয়স্ক একটা লোক আসে আর যুবকটিকে আটকে দেয়। লিভ মি ডেড, এদের সবাইকে আমি শেষ করে দিব। এরা এতগুলো মিলে আমার পাখিকে খুঁজতে পারেনি। এরা কোনো কাজের না ডেড, এদের মারাই উচিত। নিহাল, শান্ত হও। মেয়েটা যাওয়ার এছাড়া কোনো জায়গা নেই। অনেক জলদি সে আমাদের সামনে হবে। হোপলেস। তাকে না দেখলে যে আমি থাকতে পারি না ডেড। তার এই মায়া ভরা মুখটা না দেখলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সে আমার অক্সিজেন ডেড। আই ওয়ান্ট হিম ডেড। আমি আমার পাখিকে চাই ডেড। কথাগুলো বলতে বলতে জ্ঞান হারায় নিহাল। মেয়েটাকে আমি নিজের হাতে খুন করব। ওর জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। কোন অশুভ সময় সে আমার ছেলের জীবনে এসেছিল? কেন সেদিন হঠাৎ দেখা হয়েছিল তাদের? সেই হঠাৎ দেখার জন্য আজকে আমার ছেলের এমন অবস্থা। এত কষ্ট করে মেয়েটাকে ওই অন্ধকার দুনিয়ায় পাঠিয়েছিলাম, সেখান থেকে বেঁচে আসলো। কিন্তু এবার আর না, এবার ওকে পেলে শুট করে দেব। নাজিম শেখ রাগে সবগুলো গার্ডকে শুট করে ভয়ঙ্কর আর থমথমা হয়ে যায় চারদিককার পরিবেশ। রায়জাদা ফ্যামিলির সবাই বসে আছে। আকাশ, থুকু, বর্তমানে যেটা এখন নওশিনের, ওর রুমে সেখানে। নওশিন সবাইকে কিছু বলতে যাবে, ঠিক তখনই দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় প্রবাহমান। বর্তমানে নওশিন অনেকটাই সুস্থ। বাড়ির সবাই মাথার রুলে রাখে নওশিনকে। সবার বেশ আদরের অনিমা আর নওশিন এখন বেস্ট ফ্রেন্ড। কিন্তু এই 1 সপ্তাহে নওশিন তার ভয়াবহ অতীতের কথা কাউকে জানাতে পারেনি। বলতে লাগলেও তার চোখের সামনে অন্ধকার নেমে আসে। কতটা ঘৃণা করলে নিজের চাচা তার ভাস্তিকে এমন একটা দুনিয়ায় পাঠাতে চায় যেখানে কোনো মানুষ তার শত্রুকেও পাঠাবে না। সেদিন নওশিন সবাইকে বলতেই গেছিল, কিন্তু তার আগেই আকাশ আসে আর আকাশ নওশিনকে মানা করে এখন কিছু বলতে, কারণ তার মানসিক অবস্থা খুবই খারাপ। মাথায় বেশ চাপ নিলে সমস্যা হবে। সেদিন কার পর থেকে কেউ আর এই বিষয়ে জিজ্ঞেস করেনি। আজ সবাই ফিহাবের জন্য পাত্র দেখবে। পাত্রী নাকি ফিহাবের আম্মু অনেক আগে থেকেই চিনত, তাই কেউ নিয়ে ঘাটায়নি। সবাই রওনা দেয় পাত্রীর বাড়ির উদ্দেশ্যে। শুধু যায় না নওশিন, তার ট্রাভেল করা মানা। তার উপরে কিবা বলেই পরিচয় দেবে, তাই নওশিন আর অনিমা বাসায় থাকবে আর ওদের সাথে আকাশও। এইসব মেয়ে দেখতে যাওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের চোখের সামনে নিজের এত বছরের সাজানো স্বপ্ন টুকরো টুকরো করে নিজেকে সাজাচ্ছে রামিসা। কাজল কলা নয়ন পানিতে ছলছল করছে। শুভ্র হাতে লাল ছুরি, কপালে ছোট করে লাল টিপ পরে রাঙা জামদানি আয়নায় নিজেকে আরো একবার পরক্ষণ করতে না করতেই দরজা দিয়ে রামিসার বোন আর ভাবি আসলো। রামিসাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। রামিসার ভাবি বিরক্ত হয়ে মুখ থেকে চ শব্দ করে ড্রেসিং টেবিলের উপর থেকে লাল লিপস্টিক নিয়ে রামিসার ঠোঁটে লাগিয়ে দিল। রামিসার বড় বোন তার চোখের কোণে কাজল নিয়ে বোনের কানের পেছনে লাগিয়ে দিল, যাতে কারো নজর না লাগে তার বোনের। মাশাআল্লাহ, আমার বোনটাকে পরিচয়ও কম লাগছে না। পাত্র দেখলে ফিদা হয়ে যাবে। সিনথিয়া আর ভাবির কথা শুনে রামিসার জায়গায় অন্য কোনো মেয়ে হলে নিশ্চয়ই লজ্জায় কুকড়ে যেত, কিন্তু রামিসার চোখ দিয়ে অশ্রুধারা গড়াচ্ছে। সিনথিয়া রামিসার মাথায় ঘোমটা তুলে দিয়ে হলের দিকে পা বাড়ায়। রামিসার পা যেন এগোতে যাচ্ছে না। রামিসার বুকের ভেতর ছোট মনটা চিৎকার করে কান্না করছে, কিন্তু সেই আওয়াজ কারো কান অব্দি পৌঁছচ্ছে না। বড়ই নিষ্ঠুর এই দুনিয়া। নিজেদের সম্পর্ক মজবুত করতে অন্য কারো স্বপ্ন ভাঙে চুরমার করতেও কেউ ভাবে না। যাকে এতটা ভালোবেসে আসছে, ছোট থেকে মনের ভেতর পুষছে, তাকে আজকে কবর দিতে হবে নিজ হাতে। সেটা রামিসা খুব ভালো করেই বুঝতে পারছে। রামিসা তার ভাবির দিকে অভিমানী চোখে তাকালো।
ঠোঁটের কোণে মিথ্যা হাসি ঝুলিয়ে সোফায় বসে পড়ল। রামিসাকে বসতেই তার পাশে মাঝ বয়সী এক মহিলা আসে বসলো। দেখেই বোঝা যাচ্ছে রামিসাকে তার অনেক পছন্দ হয়েছে। মামুনি, আমাকে চিল্লা? মহিলাটির কথায় রামিসা মাথা তুলে তাকালো, আর সাথে সাথে চমকে উঠল সে। কিছু মাস আগেই এই মহিলাকে তো সে বাঁচিয়েছিল। কিছু মাস আগে এসএসসি এক্সাম সামনে, আর সেদিন ছিল তার বিদায় অনুষ্ঠান। সারা রাত জেগে পড়ছিল দেখে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তার। ফ্রেন্ডরা এই জন্য আগে চলে গিয়েছিল। সে ঝটফট একটা গাউন আর হিজাব বেঁধে দৌড় দেয়। গেট থেকে রিক্সা নিয়ে রওনা দেয় কলেজের জন্য। মোবাইল স্ক্রল করছিল, হঠাৎ রিক্সা থামানোতে ভ্রু কুঁচকে যায় রামিসার। এমনিতেই লেট হয়ে গেছে, আর তার উপর রিক্সা। এইভাবে থামানোটা কিছুটা বিরক্ত হয়। রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলে সে বলে যে সামনে ভিড় জমেছে। রামিসা ভ্রু কুঁচকে রিক্সা থেকে নেমে সামনে যায় ভিড় ঠেলে। সামনে যেতেই সে অবাক হয়ে যায়। এক মাঝবয়সী মহিলা রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করছে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগোচ্ছে না। মুহূর্তে রাগ উঠে গেল রামিসার। সে তাড়াতাড়ি মহিলাটির কাছে যায় এবং তার মুখে পানি ছিটিয়ে কিছুটা পানি খাইয়ে, বয়স বেশি হলেও মহিলাটা রামিসার মতোই ফিট, মেথিন শরীর। রামিসা মহিলাটিকে নিয়ে রিক্সায় উঠে গেল। রিক্সাওয়ালা মামা অবাক হয়ে ভাবছে, আজকের যুগে এমন মেয়েও হয় নাকি, যেখানে এতগুলো মানুষ কিছু না করে চুপচাপ দাঁড়িয়েছিল, সেখানে এই মেয়েটা নাকি ওকে নিয়ে নিজেই যাচ্ছে হসপিটালে। মামা প্লিজ জলদি চলেন, আন্টির অনেক রক্ত পড়ছে। রামিসার কথায় সম্মতি জানিয়ে রিক্সা হসপিটালের দিকে নিয়ে যায় রামিসা। রামিসা মহিলাটিকে পাশেই এক হসপিটালে নিয়ে আসে। ভেতরে নিয়ে যেতেই একজন ওয়ার্ড বয় ম্যাডাম ম্যাডাম করে চিল্লাতে চিল্লাতে ভেতরের দিকে যায়, আর একটা ডাক্তারকে সাথে করে নিয়ে আসে। ডাক্তারের মুখে মাস্ক থাকায় রামিসা ডাক্তারের চেহারা দেখতে পারে না, কিন্তু ডাক্তারের মুখে মা শব্দটা শুনে তার বুঝতে বাকি থাকে না এটা মহিলাটার ছেলে। ডাক্তার দ্রুত স্ট্রেচারে শুয়ে ওটিতে নিয়ে যায় রামিসাকে। রামিসা থামতে চেয়েছিল, কিন্তু তার ফোনে তার বান্ধবীর কল আসায় তাকে যাইতে হয়। কিন্তু যাওয়ার আগে রিসেপশনের মেয়েটির কাছে নিজের নাম্বার দিয়ে যায়, যাতে মহিলাটি সুস্থ হলো কিনা জানতে পারে। তার পরের দিন রামিসা আবার যায় সেখানে, যে জানতে পারে ডাক্তারটা তার মাকে নিয়ে বাসায় গেছে। বাসা থেকেই তার বাকি চিকিৎসা করাবে সে। রামিসা কিছু না বলে চলে যায় সেখান থেকে। তারপর এক্সাম শুরু হয়ে যায়, আর মহিলাটির কথা বেমালুম ভুলেই গিয়েছিল। আজ আবার চোখের সামনে আসায় মনে পড়ে যায়। প্রায় কিছুক্ষণ রামিসার সাথে কথাবার্তা বলে মহিলাটির ছেলে আর মেয়েকে একান্ত কথা বলার জন্য অনুমতি চান। রামিসার বোনও রাজি হয়ে যায়, আর রামিসাকে বলে ছেলেকে নিয়ে তার রুমে যাইতে। রামিসা মাথা দুলিয়ে সম্মতি জানায়, আর সোফা থেকে উঠে নিজের রুমের দিকে হাঁটা ধরে। রামিসা আলমারি থেকে হেলান দিয়ে দাঁড়ায়, আর যুবকটিকে ইশারা করে বলে বসতেই যুবকটি মৃদু হেসে বিছানায় বসে যুবকটিকে বসতেই রামিসা বলে ওঠে, আই এম সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার স্বপ্ন আছে যেটা আমার লাইফের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। প্লিজ আপনি বাইরে গিয়ে সবাইকে বলে দেবেন আমাকে আপনার পছন্দ হয়নি। রামিসার কথায় ছেলেটি মুচকি হাসে। রামিসার হাত ধরে তার পাশে বসে। হঠাৎ এইভাবে স্পর্শ করে কিছুটা অস্বস্তিতে পড়ে। এই সরি মিস রামিসা, উইদাউট ইওর পারমিশন ওই আপনাকে টাচ করার জন্য। ইটস ওকে। রামিসা তো যুবকটির ভয়েস শুনে মুগ্ধ হয়ে যায়। এতটা নরম আর মিষ্টি কোনো ছেলের কণ্ঠ হতে পারে সেটা ওর জানা ছিল না। এখনো সে যুবকটিকে দেখেনি, না তার নাম জানে। তার পাশে বসে ছেলেটি হয়তো মন পড়তে জানে, তাই তো রামিসার মনের কথা বুঝতে পেরে বলে উঠল, আমি রাহান আহমেদ চৌধুরী ফিহাব। সবাই আমাকে ফিহাব নামেই চেনে। পেশায় আমি একজন ডাক্তার। আমি মালিহা রামিসা খান। এইচএসসি দিলাম, আর কালকে অ্যাডমিশন নেওয়ার কথা ছিল, কিন্তু কথাটা বলতে লাগে রামিসার গলাটা ধরে আসলো কান্নায়। কিন্তু কি? বিয়ের পর তো আর পড়তে পারবো না, তখন তো আগে হবে সংসার, সেই জন্য অ্যাডমিশন ক্যান্সেল করাই দিয়েছি। কে বললো বিয়ের পরে পড়তে পারবে না? আহা, তুমি করে বলছি, কিছু মাইন্ড করো না। ইটস ওকে। আর বিয়ের পরে সংসার সামলাতে হবে, প্লাস আদার্স ডিউটি। আর অধিকাংশ ফ্যামিলি বিয়ের পরে পড়াশোনা করা পছন্দ করে না। বাকি ফ্যামিলিতে কি হয় আমি জানি না, আর জানতে চাইও না, কিন্তু আমার বউ অবশ্যই পড়বে। আর তুমি যদি বিয়ের পরে পড়তে নাও চাও, তাহলেও আমার আম্মুই তোমাকে জোর করবে পড়ার জন্য, নিয়ে গিয়ে অ্যাডমিশন করাবে, বুঝলে? ফিহাব হা করে তাকাই আছে। যে মেয়ে কিছুক্ষণ আগে অস্বস্তি আর মুখটা একটু করে বসেছিল, সে মেয়েটাই এখন বাচ্চাদের মতো করছে। জি ম্যাম, এবার তো এই অধমকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই? রামিসার সামনে মাথাটা হালকা নিচু করে। রামিসা খিলখিল করে হাসে, দুই সাইডে মাথা নাড়ায়, যার মানে না, তার কোনো অসুবিধা নাই। এর মধ্যে রামিসার ভাবি আসে।
তাদের দুজনকে বাইরে ডাকতে। ফিহাব বলে দেয় তারা আসছে। ভাবি যেতেই ফিহাব রামিসার কপালে নিজের অধর ছুঁয়ে রামিসার প্রথম কোনো ছেলের স্পর্শের পায়ে কাঁপে উঠে আবেগের চোখটা বন্ধ করে নেয়। কিছু পর যখন কপালে ঠোঁটের আভাস পায় না, তখন সামনে তাকিয়ে দেখে সামনে কেউ নাই। তার মানে ফিহাব চলে গেছে। লজ্জায় রামিসা 2 হাত দিয়ে মুখ ঢেকে নেয়। কিছুক্ষণ পরে তার বোন আসে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে। কংগ্রেস বনু, ওদের তোকে খুব পছন্দ হয়েছে। আজকে তারা কাবিন করিয়ে দিতে চায়। আজকে মানে এত তাড়াতাড়ি? আরে বোকা মেয়ে, কান্না করছিস কেন? আজকে কি তোকে পাঠিয়ে দেবো নাকি? আজকে শুধু কাবিন পড়াবে। 4 বছর পর ধুমধাম করে তোকে নিয়ে যাবে, যাতে তুই তোর স্বপ্ন অ্যাচিভ করতে পারিস। কিন্তু আব্বু তো বললো আমাকে আর পড়াবে না। তোর পড়াশোনার খরচ রিফাত নিজেই বহন করবে। আর যেহেতু তুই কাবিনের পর লিগেলি রাহারের বউ হয়ে যাবি, তখন তোর সম্পূর্ণ দায়িত্ব তার ডিসিশনে তোর বোরের হবে। তাই এই জন্যই রিফাত কাবিনের প্রস্তুতিটা রেখেছে, বুঝলি পাগলি? রামিসা একদিনে শুনছিল সিনথিয়ার কথা। তার মনের মাঝে আলাদা এক ভালো লাগার বাতাস ছুঁয়ে গেল। সে ভাবতেও পারেনি তার লাইফে এমন একটা মানুষ আসবে যে তাকে এতটা প্রায়োরিটি দিবে। নসীন আনমনে আকাশ দেখছে, হাতে তার 1 মগ কফি। তার পাশেই দাঁড়িয়ে আছে আকাশ। কি ভাবছো? নসীন চমকে উঠল। না মানে আসলে সবার সাথে তো ফ্রি, তাহলে আমার বেলায় এত জড়তা আর ভয় কাজ করে কেন? না আসলে হয়েছে কি, থাক, আর পেছাতে হবে না। এবার ঝটপট বলে ফেলো, কি ভাবছিলে? আমি তো এখন সুস্থ, তাই ভাবছিলাম। কি ভাবছিলে? এই একটা বাড়ি। চুপ, একদম চুপ। এখান থেকে যাওয়ার কথা মাথায় আনলেও খুন করে ফেলবো। কফির মগটা ফ্লোরে আছাড় মারে। 2 দিন পরে আজকের সকালটা নসীনের জন্য কেমন যেন আলাদা ভালো লাগা কাজ করছে। ফুরফুরা মেজাজে রওনা দিল কিচেনে। কেবল 7টা বাজায় কেউ ওঠেনি, তাই কেউ আটকায়নি। না হলে এই কদিন শুয়ে বসেই কাটাচ্ছে নসীন। এর কিচেনে যায় সবার জন্য রুটি, গরুর কালো ভুনা ঝাল ঝাল করে বানিয়েছে, সাথে পায়েস। সবকিছু বানানো শেষে কফি বানিয়ে নিল আর ট্রেতে সাজিয়ে সবার রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। অনিমার রুমে যেতে দেখলো অনিমা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মন মরা হয়ে। অনি, হঠাৎ করে কারো কণ্ঠে চমকে উঠল অনিমা। আরে তুই আয়, ভিতরে আয়। হ্যাঁ, তোর জন্য কফি এনেছিলাম। থ্যাঙ্কস রে, আমার মাথাটা খুব ব্যথা করছিল। কান্না করছিলি কেন? নসীনের সোজা সাপটা প্রশ্নে থতমত খেয়ে যায় অনিমা আর আমতা আমতা করতে লাগে, যেটা দেখে নসীন বলে ওঠে, ইটস ওকে, বলতে না চাইলে কোনো সমস্যা নাই। যখন তোর মনে হবে তুই এখন বলতে চাস, চলে আসবি, ওকে? সরি রে। এটা গিয়ে ফিহাব ভাইয়াকে দিয়ে আয় তো, আর মামুনি আর বাবাইকে, কারণ আমি গেলেই ঝাড়ি মারবে। কেন রান্নাঘরে গেছি, প্লিজ। বলে আমার বাবুটা। আচ্ছা যাচ্ছি। নসীন গিয়ে বড় আব্বু আর আম্মুকে কফি দিয়ে দিল। তারা খুব প্রশংসা করলো নসীনের কফি। নসীন মুচকি হেসে সেখান থেকে চলে গেল। নসীন ট্রের দিকে তাকিয়ে দেখে এক ঠোক কিনল, কারণ আর একটা কফির মগ আছে যেটা আকাশের জন্য বানানো হয়েছিল। নসীনের হাত পা কাঁপছে। সেদিনকার ঝাড়ি খাওয়ার পর থেকে নসীন আকাশের সামনে আসেনি বললেই চলে। যত দোয়া দূরত জানে সব পরে বুকে ফু দিয়ে আকাশের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় চোখ বন্ধ করে নক করে সে, কিন্তু কোনো আওয়াজ হয় না। নসীন অবাক হয়ে তাকিয়ে দেখে আকাশ তার সামনে, আর তার হাত আকাশের বুকের বাঁ পাশে। নসীন অবাক হয়ে তাকিয়ে আছে। রক্তবর্ণ সে চোখ দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। চুলগুলো উস্কো খুস্কো। নসীন হা করে তাকিয়ে আছে আকাশের দিকে। সেটা দেখে বাঁকা হেসে ট্রের ওপর থেকে কফির মগ দিয়ে নসীনের কপালে কিস করে দেয়। নসীন তো শেষ মুখটা হা হয়ে যায়, সাথে চোখটা বন্ধ। আকাশ ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় আর নসীন চমকে উঠে অটোমেটিক হাতটা কপালে চলে যায়। সে ভাবতেও পারেনি এমন কিছু সেখানে তার হওয়ার কথা ছিল। সেখানেও লজ্জা লাগছে, মনে হচ্ছে লজ্জায় এখনই মাটিতে মিশে যাবে নসীন। নসীনের লজ্জাটা আরো বাড়াতেই আকাশ রুমের দরজাটা খুলে তাকে ভেতরে ঢুকিয়ে রুমের দরজা লক করে দেয়। এক হাত দিয়ে শক্ত করে নসীনের কোমর জড়িয়ে ধরে আর আরেক হাত দেয়ালে রেখেছে। নসীনে কিছু বলার আগেই নসীনের কাঁধে মুখ গুজে আকাশ। নসীন ফ্রিজ হয়ে যায়, কি বলবে না বলবে সব কথা গলায় এসে আটকে যাচ্ছে। অনেক কষ্টে সাহস জুগিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আকাশ বলে ওঠে, তার সাহস হয় কি করে? আমার মায়াপরীকে আমার কাছ থেকে আলাদা করার চেষ্টা। মায়াপরী আমার, শুধুই আমার, তার উপর আমার অধিকার। আমি তাকে শেষ করে দিব যে আমার মায়াপরীর ওপর অধিকার খাটাবে। মায়াপরীর ওপর আমি অধিকার খাটাবো। সে আমার মায়াপরী, শুধুমাত্র আমার। নসীনের বুকটা ভারী হয়ে আসে।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। কেন হচ্ছে এরকম সে জানে না। কেন কষ্ট হচ্ছে? আকাশের মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে কেন এরকম লাগছে? মনে হচ্ছে বুকের মাঝে চিনচিন করছে, কান্নাগুলো গলায় আটকে আসছে। তার নওশিন খুব কষ্টে নিজেকে সামলে আকাশকে ধাক্কা মেরে দূরে সরে। আকাশের হুঁশ আসে, সে বুঝতে পারে নিজের মাথায় নিজে বাড়ি মারে। আকাশ মনে করে নওশিন লজ্জা পেয়ে এমন করছে। সে তো আর জানে না নওশিন তার মনের অজান্তেই মন হারিয়েছে, আর সে হারানো মনের কষ্ট লুকাতেই এইভাবে পালানো। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। কি হয়েছে, এরকম সাউন্ড করছো কেন? এক মিনিট, তুমি কি কান্না করছিলে? না না, ইউ নো আই হেট লাই। কি হয়েছে সেটা বলো। কালকে অ্যাডমিশনের লাস্ট ডেট, আর আব্বু ভাইয়াকে বললাম তো, ওরা বলছে এখন টাইম নেই, 1 সপ্তাহ পরে দিতে, সিট বুক হয়ে যাবে। আপনি তো জানেন প্রতি বছর কতজন মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার অ্যাপ্লাই করে। তো এই জন্য আমার বউ 7 সকালবেলা কান্না করছে? ফটাফট রেডি হও, আমি আসি। সব সার্টিফিকেট গুলো ভালো করে নেবে। কিন্তু কোনো কিন্তু না, যা বললাম তাই করো। রামিসা আর কি বলবে, চুপচাপ রেডি হতে লাগলো। নাজিম খান রাগে গজগজ করতে করতে নিজের ছেলেকে ডাকছেন। সারা রাত ট্রাঙ্ক করে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিল নিহাল। নাজিম খান গিয়ে এক চোখ পানি ছড়ে মারলো ছেলের মুখে। নিহাল লাফিয়ে উঠল। হোয়াট দ্য হেল ড্যাড, এসবের মানে কি? তুমি বলো, তুমি কোন সাহসে ওই মানুষ দুটাকে আঘাত করলে? কাদের কথা বলছো? পাখির আব্বু আম্মুর? হ্যাঁ, তুমি জানো না তারা আমাদের কাছে ছিল? মানে ওই মেয়েটা আমাদের হাতের মুঠোই ছিল। না হলে তুমি কি মনে করেছো সে চুপ করে থাকার মতো মেয়ে? তুমি পাগল হয়ে গেছো ড্যাড। আমি তো কালকোঠরিতে যাইনি, আমি কি করে ওদেরকে বার করব? যদি তুমি না বার করো তাহলে ওই দুইটা মানুষকে কারণ করব। সাহস নেই ওই ভয়ঙ্কর কালকোঠরিতে প্রবেশ করার। ওখানকার কোনো মানুষের মধ্যে দয়া মায়া কিছুই নেই, এক একটা নির্দয় আর পাষাণ। তুমি আর আমি বাদে ওইখানে কেউ প্রবেশ করা মানেই জঘন্য মৃত্যু। ড্যাড, সে ফিরে আসেনি তো? নাজিম ছেলের কথা শুনে চমকে উঠে ভয়ে তার কাঁপাকাঁপি অবস্থা। নাজিমের মাথায় খালি একটা কথাই ঘুরছে, যদি সে ফিরে আসে তাহলে নির্ঘাত মৃত্যু। তাহলে 4 বছর আগে শেষ করা কাহিনী শেষ হয়নি, সে এখনো আছে। তাহলে কোথায় সে? আমাদের নজরে পড়েনি। আসলেই কি বেঁচে আছে, নাকি অন্য কেউ মেয়েটার ঢাল হয়ে গেছে, যে ঢাল ভেদ করা অসম্ভব? কথাগুলো ভাবতে নাজিম খানের ঘাম ছোটার মতো অবস্থা। তিনি কোনোভাবেই এটা চান না। আচ্ছা, এটা কোন ভাবে ওর ফ্রেন্ড? কি জানো নাম? আরিয়ানের না তো? না, তার কাজ না, কারণ সে ভয়ঙ্কর হলেও এতটা না। না, ওদের সাথে পেরে ওঠার মতো শক্তি তার আছে। আর সে তো এখনো আমেরিকাতে। তুমি খোঁজ লাগাও, আমি ফ্রেশ হয়ে আসি। নাজিম খান ছেলের এমন গাছাড়া ভাবে প্রচন্ড বিরক্ত। এক মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে নওশিনের চোখ জোড়া বারবার পানিতে ভিজে যাচ্ছে। কোথায় তুমি ভাইয়া? কেন ছেড়ে গেলে আমাদের? আজকে যদি তুমি থাকতা তাহলে এইসব কিচ্ছু হতো না। তুমি না আমাকে প্রমিস করেছিলা আজীবন আমাকে আগলে রাখবা, আমার চোখের পানি গড়ানোর আগেই মুছে দিবা। তাহলে আজকে কেন দূরে চলে গেলে ভাইয়া? তোমার প্রতি আমার যে অনুভূতিগুলো হতো না, সেগুলো আকাশে দেখে দেখেও তোমার চোখে যেমন মাদকতা ছিল, ঠিক তেমনটা ওনার চোখেও আমি দেখি। কিন্তু কেন? উনি আমার আশেপাশে থাকলে মনে হয় আমি সেফ, যেমনটা তোমার সাথে থাকলে হতো। ফ্লোরে বসে হাওয়ামাও করে কান্না করে দেয়। নওশিন কান্না করতে করতে এক পর্যায়ে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে সে। তার ঘুম ভাঙে রাত 10টা নাগাদ। চোখ মেলতে খুব কষ্ট হচ্ছিল। অনেক কষ্টে চোখ মেলে যা দেখে তাতে অবাক হয়ে যায়। তার সামনে রাতের আকাশটা অনেক সুন্দর লাগে। দিনের আকাশের চেয়ে কালো আকাশের বুকে ঝলমল তারার সাথে যদি প্রিয় মানুষটার বুকে, তাহলে তো আর কথাই নাই। ফিহাবের বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে রামিসা। প্রিয় তোমার চুলের ভাঁজে হাত বোলাচ্ছে ফিহাব। কি হয়েছে, মন খারাপ? আগে ছিল, এখন নাই। সরি। কেন? আমার জন্য তোমাকে তোমার বাবা এইভাবে? হুশ, আপনার জন্য কিছু হয়নি, আর যা হয়েছে তাতে আমি ভীষণ খুশি। এতদিন পরে আমি আমার বেস্টকে পেয়েছি। পাগলি, চলো ঘুমোবে, রাত তো আর কম হয়নি। বুঝলেন না তো কই থেকে কি হলো? তাহলে শুনেন। ফিহাব অ্যাডমিশন করিয়ে জোর করে লাঞ্চ করাতে হোটেলে নিয়ে যায়, আর ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। রামিসা ওর বোনকে বলেই বের হয়েছিল, কিন্তু বলে না, ভাগ্যতে খারাপ থাকলে খারাপই হয়। ওদিকে রামিসার বোনের শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়।
তাকে চলে যেতে হয়। রামিসা যখন বাড়ি ফিরে ততক্ষণে ওর আব্বু বাসায় চলে আসে আর মেয়েকে না দেখতে পেয়ে প্রচুর রেগে যায়। রামিসা ঢোকার সাথে সাথে জীবনে প্রথম তার গায়ে হাত তুলে আর গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। ফিহাব রামিসার হ্যান্ডব্যাগটা দিতে এসে সবটা শুনে নেয় আর রামিসাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। বাড়িতে এসে সবাইকে সবকিছু জানায় আর তারাও সাদরে ছেলের বউকে ঘরে তুলে নেয়। রামিসাকে ভেতরে আনতেই তার চোখ যায় নওশিনের দিকে আর সে চমকে যায়। নওশিন ও সেম অবস্থা রামিসাকে দেখতে পেয়ে। পরে সবাই জানতে পারে রামিসা আর নওশিন বেস্ট ফ্রেন্ড। হঠাৎ 4 বছর আগে নওশিন কাউকে না বলে চলে যায় তার ফ্যামিলি নিয়ে। অন্ধকার রুমে বসে আছে এক যুবক, চোখ মুখ অসম্ভব রাগ, বারবার কারো নাম্বারে কল দেওয়ার চেষ্টা করছে কিন্তু অপর দিক থেকে ওঠানোর নাম নাই। রাগটা এবার চরম পর্যায়ে পৌঁছে গেল কারণ ওপাশের ব্যক্তিটির নাম্বার বন্ধ করে দিয়েছে। গায়ের সমস্ত শক্তি দিয়ে ফোনটা ফ্লোরে আছড়ে মারে। রিশাদ, রিশাদ, ইয়েস স্যার। বাংলাদেশের এমার্জেন্সি ফ্লাইট বুক করো রাইট নাও। কিন্তু স্যার। কি বললাম, কথাটা কানে গেল না তোমার? ইয়েস স্যার। রিশাদ যেতেই আরিয়ান তার দেয়ালে লাগানো ছবির দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি আসছি ফুলকলি, তোমার সব জ্ঞানতম আমি ছোটাবো। কি মনে করেছো তুমি ফোন বন্ধ করে রাখবে আর আমি চুপচাপ বসে থাকবো? তা তো হয় না জানেমান, তোমার ভিলেন আসছে তোমায় জ্বালাতে। ডেড, এত রাতে এখানে ডাকলে কেন? কি হয়েছে? আয় আমার সাথে। নাজিম ছেলেকে নিয়ে মর্গে আনে, দাঁড় করালো। নিহাল অবাক হয়ে তাকালো তার ড্যাডের দিকে। মর্গের ভেতরে ঢুকতেই তার দেয়ালের সাথে লাগানো একটা লাশকে হঠাৎই একটা সিক্রেট রুমের দরজা খুলে গেল। দুজন ভেতরে যেতেই নিহাল শিউরে উঠল। রুমে যতজন কর্মী ছিল সবাইকে কেউ পাষাণের মতো হত্যা করেছে। তাদের মধ্যে একটি লাশ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পার্টনার প্লাস নাজিমের ক্রাইম পার্টনার। এইখানে নাজিমের লোকেরা ড্রাগ প্লাস বোমা বানায়। ডেড, আঙ্কেল ওর কপালে ওইটা কি লিখা? ছেলের কথা নাজিম হাসান আলীর দিকে এগোতে থাকে। আই অ্যাম ব্যাক। লেখাটা পড়ে কয়েক কদম পিছিয়ে গেল নাজিম। আমি ঠিক ধরেছিলাম, সে মরেনি, সে বেঁচে আছে। তাই তো 4 বছর আগে তার লাশ আমরা পাইনি। সে রাতে কিছু একটা হয়েছিল সবার আড়ালে। আমাদের ছাড়াও সেখানে অন্য কেউ ছিল কেউ। তুমি পাগল হয়ে গেছো? তাকে আমাদের চোখের সামনে মারা হয়েছে। তাহলে তার লাশ কই? হন্য হয়ে সে পুরো জঙ্গল খোঁজা হয়েছে। তার লাশ তো দূরে থাক, তার জামার টুকরাও পাওয়া যায়নি। আচ্ছা, ওই মেয়েটার কি কোনো খোঁজ পেয়েছিস? না, কিন্তু একটা ছেলে আসছিল আমার কাছে, কেমন জানি উদ্ভট আর রহস্যতে ঘেরা ছিল। মানে? আর বলো না, আমি ওকে খুঁজতে ওর কলেজে গিয়েছিলাম। সেখানেই কে জানি আমাকে তুলে নিয়ে যায় একটা বন্ধ রুমে, আর সেখানেই লং হুডি পরা একটা লোক ছিল। তাকে ভুলে যা, সে কোনোদিনও তোর হাতে ধরা দেবে না। আর যদি তুই না শুনিস তাহলে এমন হবে তোর মৃত্যু, তোর চেহারা পর্যন্ত তোর ওই ডাট চিনতে পারবে না। কে তুই? আর কার কথাই বা বলছিস? আমি তোদের মৃত্যু। শুন, ওর দিকে হাত না বাড়ালে আরো কিছুদিন বাঁচতে পারবি, কিন্তু ওর দিকে হাত বাড়ালে তোর হাত তোর দেহ থেকে আলাদা করে ফেলবো। তোর সাহস তো কম না, তুই আমাকে থ্রেট দিস? জানিস আমি কে? ভালো কথার মানুষ না তোরা। সো লেটস কাম ডাউন ফর ইউর ডিস্ট্রয়। জাস্ট 7 দিন, তারপর তোরা হবি রাস্তায়। এন্ড দ্যাটস মাই প্রমিস। হু দ্য হেল আর ইউ? কে তুই? হেই। নিহালের বুঝতে বাকি নেই যে সে চলে গেছে আর তার কিছুক্ষণ পরে রুমের দরজাটাও খুলে যায়। এত কিছু হয়ে গেল আর এখন তুই আমাকে বলছিস? এখানে বলার মতো বা জানানোর মতো আমি কিছু খুঁজে পাইনি। তুই আমেরিকায় যা। কেন? আরিয়ানকে দেশে আনতে হবে, কারণ যদি সে ফিরে আসে তাহলে আরিয়ানের সাথে নিশ্চয়ই তার যোগাযোগ আছে। সে কবে থেকে শেষে শুনে যাচ্ছি। এই সেটার নাম কি? তার নাম উচ্চারণ না করাই ভালো। তার মতো দ্রুত ইন্টেলিজেন্ট আমি একটাও দেখিনি। সে মাইন্ড দিয়ে লড়াই করে। নৌশিন, সে ছিল তার প্রাণ, তার সব, যার জন্য সে হাসতে হাসতে নিজের প্রাণ দিয়েছিল। এমন ভালোবাসা আমি এর আগে কোনো দিনও দেখিনি। সবাই বলে ভালোবাসায় এটা করব সেটা করব, সে বলেনি, সে ঠিকই কিন্তু করিয়ে দেখিয়েছে। তোমার সব কথাই কেমন রহস্য দিয়ে ঘেরা। নিহাল সেখান থেকে চলে যেতেই নাজিম আরেকবার রুমের দিকে তাকিয়ে সেও বের হয়ে যায়। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। অনিমা মাথা নিচু করে কান্না করছে আর তার সামনে অগ্নিরূপে দাঁড়িয়ে আছে। আরিয়ানের বাম হাত কেটে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। ডান হাতে একটা ছেলের চুল ধরে রেখেছে। ছেলেটা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু পারছে না, কারণ আরিয়ান আগেই তার হাত পা ভেঙে দিয়েছে। কি হলো? কলেজ আসিস কি করতে বলতো? অনিমা আরিয়ানের কণ্ঠ শুনে ভয় পেয়ে দুকদম পিছিয়ে যায়। কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়,
পড়তে পড়তে আসিস তো এত সেজে গুজে আসার কি আছে? ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ, চুলগুলো খোলা। আমি পাগলের মতো ভ্যাবে না করে যেটা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। আজকে কলেজ সংস্কৃতি অনুষ্ঠান ছিল, তাই শাড়ি পরে সেজেছি। আরিয়ান এবার ঝটকা দিয়ে ছেলেটার চুল ছাড়ে, অনিমার গলা চেপে ধরে। মানা করিনি সাজবি না, মানা করিনি কারোর সামনে শাড়ি পরে যাবি না, তাহলে গেলি কেন? আশেপাশের ছাত্রছাত্রীরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, সবার হার্ট ফেল করার মতো অবস্থা। অনিমার চোখ উল্টে আসতে দেখে আরিয়ান অনিমার গলা ছেড়ে ওকে কাঁধে তুলে নেয় আর গাড়িতে বসিয়ে দেয়। সকালের দিকে আরিয়ান ব্যাক করেছে, এসেই জানতে পারে অনিমা বাসায় নেই, ভার্সিটিতে। তাই সেও কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। আর গাড়ি পার্ক করতে যেয়ে দেখতে পায় কজন ছেড়ে অনিমাকে টিচ করছে। একজন তো অনিমার শাড়ির আঁচল পর্যন্ত ধরেছে। আরিয়ানের শান্ত চোখ জোড়া অশান্ত হয়ে যায়। যারা টিচ করছিল সবাইকে আচ্ছা মতো চাবুক দিয়ে পিটালো। টিচাররা আটকাতে আসছিল, কিন্তু আরিয়ানের এরকম রাগ দেখে এগুলো সাহস পায়নি। যে ছেলেটা অনিমার শাড়ির আঁচল ধরেছিল তাকে মারতে মারতে আত্মরা করে দিয়েছিল। অনিমার অবস্থা বেগতিক দেখে আরিয়ানকে সরানোর চেষ্টা করে, আর তাতেই আরিয়ানের রাগটা আরো দ্বিগুণ হয়ে যায়। ডান হাত দিয়ে ছেলেটার চুল ধরে রাখে, বাম হাত দিয়ে পরপর 2টা থাপ্পড় মারে। নিজের হাতে পাশে থাকা গাড়ির কাছে বাড়ি মেরে আর কাঁচ ভাঙে। আরিয়ানের হাত কেটে যায়। অনিমা এগোতে চাইলেও আরিয়ান হাতের ইশারায় না করে দেয়। বর্তমানে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে আরিয়ান অনিমাকে। আকাশের মার চাচ্ছে সেটা দেখেও এগোয় না, কারণ তারা জানে এখন এগোনো মানে আরিয়ানের রাগ বাড়ানো। তারা আরিয়ানের চোখ মুখ দেখিয়ে বুঝে গেছে কিছু একটা হয়েছে, যার কারণে সে এত রেগে আছে। তারা ঝটপট আকাশকে ফোন দিল, কারণ এই মুহূর্তে কেবল আকাশই আরিয়ানের রাগ কমাতে পারে। নরওশিন আর রামিসা ছাদে থাকায় তারা এই বিষয়ে কিছু জানে না। আরিয়ান রুমে আসে, অনিমাকে ফ্লোরে ছুঁড়ে মারে আর টেবিলের পাশে থাকা ফ্লাওয়ার বাজটা ছুঁড়ে মারে। শাড়ি খোল। আরিয়ান ভাইয়া আমার আমি কি বললাম তোর কানে জানি নাকি আমি খুলবো? আমার কথাটা তো শুনেন। আরিয়ান অনিমার আর কোনো কথা না শুনে একটানে অনিমার শাড়ি খুলে দিল। লজ্জায় অনিমা বুকের উপর হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ আরিয়ান অনিমাকে দেয়ালে চেপে ধরে ওর ঘাড়ে গলায় কামড়াতে লাগলো, উন্মুক্ত পেটে আঁচড় টানতে লাগলো। অনিমা ব্যথায় ছটফট করতে লাগলো। একসময় আরিয়ান শান্ত হয়ে আসলো। অনিমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ধীরে ধীরে ঠোঁট ছেড়ে অনিমার গলায় মুখ ডুবিয়ে দিল। জানিস না আমি তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। আমি চাই না কেউ তোর দিকে তাকাক। তোকে বলেছিলাম না বোরখা পরবি, শুধু তোকে এই জন্যই বিয়ে করেছিলাম যাতে ভুলেও অন্য কেউ তোর দিকে চোখ তুলে না তাকায়। তো আমি ইচ্ছে করে পড়েছিলাম নাকি? মামুনি আর ফ্রেন্ডসরা জোর করে পড়ালো, আর আমি জানতাম নাকি ওইখানে ওরা আছে? আমি তো প্যাকিং এ গেছিলাম গাড়ি নিয়ে বাসায় ফিরবো বলে, তার মধ্যে এত কিছু। চুপ। আজকে আমি আমার বউকে আদর করব মন ফুলে। কত বছর বউকে কাছে পাই না। কে বউ? হ্যাঁ, এই 2 বছরে একদিনও আপনার আমার কথা মনে পড়েছে? যখনই কল দিতাম তখনই বলতেন ব্যস্ত, আর না হলে ফোন বন্ধ করে রাখতেন। কি করতাম বলতো বউ? তোর সাথে কথা বললেই যে তোর কাছে দৌড়ে আসতে ইচ্ছা করতো, তাই তো এমন করতাম। অনিমা আর কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান অনিমার ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়, আর দুজনেই হারিয়ে যায় পবিত্র এক খেলায়। আজ থেকে 2 বছর আগে, তখন কেবল আরিয়ান নিজের বিজনেসটা আমেরিকায় গোছগাছ করছে। এর মধ্যেই বাড়িতে অনিমার বিয়ের কথা ওঠে। ছেলে ভালো হওয়ায় বাড়িতে সবাই রাজি হয়ে যায়। আকাশ সেটা আরিয়ানকে জানায়। আরিয়ান সেদিন এমার্জেন্সি টিকিট করে দেশে ফিরে আসে, আর সেদিনই জোর করে অনিমাকে বিয়ে করে। অনিমাও আরিয়ানকে ভালোবাসতো, তাই সে খুশি খুশি করে নেয়। আর ছেলে মেয়ের খুশিতেই বাড়ির সবাই খুশি ছিল, তাই তারাও খুশি খুশি বিয়েটা মেনে নেয়। জ্বলন্ত ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছে নিহাল। নাজিম খান চট্টগ্রামে নেই, আর আজকেই এসব নিহাল বুঝতে পারছে না কি দিয়ে কি করবে। সেদিন হসপিটাল থেকে বের হওয়ার পর এই 7 দিন নিহালদের কোনো না কোনো ফ্যাক্টরির অফিস ডিস্ট্রয় হয়েছে। কালকেই নিহালদের ডিজাইনের বুটিক অফিস ধ্বংস হয়েছে। রাতে হওয়ায় কেউ আহত হয়নি। যে কাজটা করছে সে শুধু নিহালের পাওয়ার কাটতে আর নিজের ক্যাপাবিলিটি দেখাতে চায়। ফিহাব ল্যাপটপে নেক্সট পেশেন্টের ফাইল চেক করছিল। কালকে অনেক বড় সার্জারি, আর যেটা তাকে করতে হবে। রামিসা বিছানার একপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসছে না। খুব করে ইচ্ছে করছে ফিহাবকে দেখার। হ্যাঁ, তারা এখন একই বাড়িতে আছে, কিন্তু আলাদা রুমে। ফিহাব না করেছিল আলাদা থাকতে, কিন্তু আকাশের বড় আব্বু আর আম্মু মানেনি। তাদের একটাই কথা, রামিসার পড়াশোনা শেষ হবার পর ধুমধাম করে বিয়ে করে দিবে। তার আগে তাদের একই বাড়িতে থাকতেও একই রুমে থাকা যাবে না। আর ফিহাব কিছু বলতে চেয়েও পারেনি,
রামিসা লজ্জা বা বিবৃতিকর পরিস্থিতিতে পড়বে ভেবে। আর 6 দিন ফিহাব প্রচুর ব্যস্ত ছিল, বাসায় পর্যন্ত আসার সময় পেত না। আমি কেন যাব তার কাছে? সেও তো আসতে পারে, নিজে তো ভুলেও একদিন চোখের সামনে আসে না। খাওয়ার টেবিলে খাই, চলে যায়, একটা বার মুখ তুলে তাকিয়েও দেখে না যে একজন তার দিকে তৃষ্ণার্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে। অবশ্য তা কেন দেখবে? এত এত সুন্দরী ডাক্তারদের ভিড়ে আমার মতো চশমিশকে কেন বা পাত্তা দেবে? আমিও আর যাব না তার কাছে, যাব না, আর না তার সাথে কোনো কথা বলবো। রামিসা কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। হয়তো ভালোবাসাটা এমনি সব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার মানুষের অবহেলা বা ইগনোর, অন্য কারো দিকে তাকানোটাও সহ্য হয় না। হয়তো ভালোবাসাটাই এমন। এই চোখে পানি তো এই হাসি আজব একটা অসুখ, যার ওষুধ হয় না। দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে আকাশ নওশিনকে। নওশিন ছোটার জন্য মুচড়ামুচড়ি করে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ ওর দিকে যে মানুষটা তাকিয়ে আছে তার নজর এই সময় লাভা চড়ছে। কোন সাহসে তুমি সেখানে গিয়েছিলে? নওশিন ভয়ে কাঁপছে, কিছু বলার সাহস নেই। আমি কিছু জিজ্ঞেস করলাম। রামিসা আমাকে তার কলেজ দেখাতে চাইছিল, তো তাই গিয়েছিলাম। আমাকে বলেছিস? কয়বার ফোন দিয়েছি, বুঝিস না চিন্তা হয়? কি হলো বল, বুঝতে পারিস না? ফোন সাইলেন্ট ছিল। আকাশ বুঝতে পারে নওশিন এই মুহূর্তে তাকে প্রচুর ভয় পাচ্ছে। তাই আর কিছু না বলে নওশিনকে বুকে জড়িয়ে নেয়। নওশিন আর ছাড়ানোর চেষ্টা করে না, সে আকাশের বুকে মাথা রাখলো। তার কাছ থেকে হারিয়ে যাওয়া মানুষটার ছোঁয়া অনুভব করে। আজকে রামিসা আর নওশিন গিয়েছিল রামিসার হসপিটালে। অনেকদিন পরে দুই বান্ধবী একত্রে হয়েই একসাথে সময় কাটাতে পারছে না দেখে বেরোলো। আর কদিন পরে নওশিনও এখানে ভর্তি হবে দেখে ভাবলো ঘুরে আসা যাক। তাই সেও রাজি হয়ে যায়। আর সারাদিন ঘুরে বাসায় যাওয়ার সময় আরিয়ানকে যেতেই দেখে গাড়িতে উঠে যায় আর আরিয়ানের সাথে যায় ঘুরতে। এর মধ্যেই আকাশ বাড়িতে পৌঁছে যায়, কিন্তু নওশিনকে না দেখে টেনশন হয়। আর সে নওশিনকে ফোন দেয়, বাট নওশিন সেটা দেখেও রিসিভ করে না। সেদিনকার পর থেকে আকাশের থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখছে। আকাশ সেটা বুঝতে পারেও কিছু বলে না। নওশিন বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। মাথাটা প্রচুর ব্যথা করছিল। মাঝরাতে নওশিনের ঘুম ভেঙে যায়, তাই পানি নেওয়ার জন্য বাইরে যায়। আর আকাশ আসে, তার হাত ধরে চেপে ধরে দেয়ালে মিশিয়ে নেয়। চলো না লং ড্রাইভে যাই। একদম না, তোর একটুতেই ঠান্ডা লেগে যায়। আমি সোয়েটার পরবো না, জানালাও খুলবো না, প্রমিস, প্লিজ চলো না। তা তো হয় না জান পাখি, তুমি তো জানো আমি তোমাকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাই না। জানিস পিচ্ছি, তখন তুই কেবলমাত্র 1 বছরের ছিলি আর আমি 5 বছরের। তখন আমি এখানে থাকতাম না, নানু বাড়িতে থাকতাম। ওখানেই ছিল আমার কলিজার বন্ধু, যাকে ছাড়া আমি চলতেই পারতাম না। ঈশান ভাইয়া রাইট। তাই আমি সেখানেই থাকতাম। কিন্তু সেবার আমাকে বাড়িতে ডাকা হলো বাড়ির ছোট্ট পরীর জন্মদিনের জন্য। আমি প্রচন্ড বিরক্ত হলাম যে জন্মদিনই তো, এত আধিক্যতার কি আছে। তো নানুর সাথে চলে আসলাম, আমি আর ঈশান। পুরো পার্টি আমি আর ঈশান, আকাশ, ফিহাব এই 4 জন মিলে খেলেছিলাম। তখন হঠাৎ 1 বছরের একটা অ্যাঞ্জেল আমার কাছে এসে বলে, বিশ্বাস কর, হঠাৎ দেখেই সেই পিচ্চি অ্যাঞ্জেলটাকে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। আর ছোট্ট দুটো চোখ, গোলাপি ঠোঁট আর মাথায় করা দুটো ঝুঁটি। প্রথমবার এতদিন নানুর বাড়ি থেকে দূরে বাসায় ছিলাম। অ্যাঞ্জেলটাও আমাকে ছাড়া আর কিছু বুঝতো না। এর মধ্যে আবার আমার এক্সাম চলে আসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফিরে যেতে হলো। তাই ঈশানকে নিয়ে পাড়ি দিলাম বাসার উদ্দেশ্যে। হঠাৎ দেখা সেই মেয়েটা হয়ে উঠলো আমার জান পাখি। এরই মধ্যে আবার তাকে ফেলে পাড়ি দিতে হলো বিদেশ। আর সেখান থেকে চলে আসি। এখন আমার পিচ্ছিটার পিচ্ছি নেই, বড় বুঝদার হয়ে গেছে। দ্বিতীয়বার তাকে দেখে আমি বুঝতে পারলাম এই জান পাখিকে আমার চাই। কোনো কিছুর বিনিময় হলেও একেই আমার চাই। আরিয়ানের কথাগুলো বলে পাশে তাকিয়ে দেখে তার পিচ্ছিটা ঘুমিয়ে বিভোর। সেও অনিমার কপালে কিস করে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অতীত 4 বছর আগে। সেদিন ছিল নওশিন আর রামিসার প্রথম দিন। কলেজে দুজনের বাসা একসাথে হওয়ায় একই সাথে সব জায়গায় যায়। সেদিন একই সাথে গিয়েছিল কলেজে। প্রথম দিন, তাই দুজনেই অনেকটা খুশি ছিল। কিন্তু খুশিটা ভয়ে পরিণত হলো কলেজ গেটে ঢোকার পরে। কয়েকজন সিনিয়র ফ্রেশারদের র্যাগিং দিচ্ছিল। সেটা দেখেই রামিসার ভয় হলো। ভয়ে নওশিনের হাত খামচে ধরলো। নওশিন চোখ দিয়ে আশ্বস্ত করলো। দুইজন ওদের ক্রস করে যেতে নিলেই একজন নওশিনের ওড়না ধরে টান দেয়। নওশিন শান্ত থাকলেও রামিসা ভয় পেয়ে যায়। ওড়না ছাড়ুন। নওশিন কিছু বলার আগেই তেজি গলায় কেউ বলে ওঠে,
না ছাড়লে তোর হাত তোর বডি থেকে আলাদা করতে আমার সময় লাগবে না। সিনিয়র ছেলেটা ভয় পেয়ে যায়, কিন্তু দমে যায় না। সে মনের ভেতর কিছুটা সাহস নিয়ে বলে ওঠে, ও তাই নাকি? ঢুকলে কি করবি, মারবি নাকি? নওশিনের ওড়না যে হাত দিয়ে ধরেছিল সে হাত ধরে মুড় ছেড়ে দেয়। ছেলেটা ব্যথায় কাতরে ওঠে। অনেক কষ্টে বাম হাত দিয়ে পকেট থেকে চাকু বের করে ঈশানের হাতে আঘাত করে। সাথে সাথে রক্ত বের হয়ে আসে ফর্সা হাত থেকে, কিন্তু সেদিকে ঈশানের কোনো খেয়াল নেই। তোকে বলেছিলাম না এই কলেজে এইসব না করতে, তুই শুনলি না। ভালো কথা, তার জন্য তোকে হয়তো আমি এই কলেজ থেকে বের করতাম, বাট তুই আমার কলিজায় হাত দিয়েছিস। যার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি তার চোখ তুলে ফেলি, তুই তার দিকে হাত বাড়াইছিস। দ্যাটস নট ফেয়ার। স্যার ম্যাম সবাই দাঁড়িয়ে দেখছে, কারো কিছু বলার মতো সাহস নাই, কারণ ছেলেটার কেউ না, ঈশান চৌধুরী, এই কলেজের ট্রাস্টির ছেলে প্লাস কলেজের ভিপি। প্লিজ ভাইয়া ছাড়ো। এই এই তোর চোখে পানি কেন দেখি? মোচ, তুই জানিস না তোর এই চোখের পানি আমাকে কতটা কষ্ট দেয়? তাও এই মূল্যবান চোখের পানি ফেলিস কেন? তোমার হাত। ঈশান এবার নিজের হাতের দিকে তাকায়। চাকুটা ধারালো ছিল বলে অনেকটা কেটে গেছে, রক্তে হাত মাখামাখি হয়ে গেছে। পাগলি, ও কিছু না, যা তুই ক্লাসে যা। না, আগে তুমি হাতে ব্যান্ডেজ করাও, না হয় আমি কেঁদে দিব। খবরদার, এই চোখ থেকে যেন পানি না পড়ে। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই চোখ জোড়ায় পানি আসতে দিব না, আই প্রমিস। চলো। অনিমারটাকে হুঁশ ফিরে নওশিনের। তার মানে এতক্ষণ সে অতীতের পাতায় হাতছানি দিচ্ছিল। আজকে খুব করে মনে পড়ছে তার ঈশান ভাইয়ের কথা। আর কিছুক্ষণ পরেই যে তার ঈশান ভাইয়ার জন্মদিন। আগে কত কিছুই না করতো এই দিনে রাতে। রাত 12টায় চলে যেত সে তার ঈশান ভাইয়ের ফ্ল্যাটে, তাকে সারপ্রাইজ দিত। এই কই হারাই গেলি? ফটাফট রেডি হয়ে নে। এই রাতে রেডি হয়ে কি করব? আরে কালকে আকাশ ভাইয়ের বার্থডে, আর এখন বাজে রাত 11টা। বাহিরে সব রেডি, এখন খালি আমাদের রেডি হওয়ার পালা। কালকে আকাশ ভাইয়ারও বার্থডে? হ্যাঁ, 1 মিনিট। আকাশ ভাইয়ারও বার্থডে মানে? আর কার বার্থডে? না, ও কিছু না। যাই, আমি রেডি হয়ে আসছি। আয়। অনিমা চলে যেতেই নওশিন ব্যালকনিতে এসে দাঁড়ায়। আর কিছুক্ষণ পরেই যে তোমার জন্মদিন ভাইয়া, মনে আছে? 4 বছর আগে তোমার বার্থডের দিন আমরা কত মজা করেছিলাম। তুমি আমাকে প্রমিসও করেছিলে কোনো দিন আমাকে ছেড়ে যাবা না। আমার হাসি মাখা মুখ নাকি তোমার ভালো থাকার টনিক। তাহলে এখন কি করে আছো আমাকে ছাড়া? ফিরে আসো না ভাইয়া। 4টা বছর হয়ে গেল তোমাকে ছুঁয়ে দেখিনি, তোমার বুকে মাথা রাখিনি। কাঁধে কারো স্পর্শতে ভয় পেয়ে যায়। পিছনে তাকিয়ে দেখে রামিসা দাঁড়িয়ে আছে। রামিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে নওশিনা নিজেকে আটকায় না, হাউমাউ করে কান্না করে দেয়। নওশিনের কান্না দেখে রামিসাও কান্না করে দেয়। দেখি চুপ। জানিস না ঈশান ভাইয়া তোর চোখের পানি দেখলে রেগে যায়? আজকের দিনেও তাকে তুই তোর কান্নারত মুখ দেখাতে চাস? তাকে খুব মিস করছি রে, খুব খুব খুব। প্লিজ তাকে এনে দে না রে। সে চলে আসলেই আই প্রমিস আমি আর কান্না করব না। দেখি চোখের পানি মোছ, আর আমাকে বলতো কি হয়েছিল 4 বছর আগে। নওশিন কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান এসে তাদের ডাকতে। নওশিন জামা নিয়ে চলে যায় রেডি হতে, আর রামিসা তার সামনে এসে দাঁড়ায়। বুড়ি কান্না করছিল তাই না? ভাইয়া, তুমি তো জানোই আজকের দিনে তারা একসাথে থাকতো। কত শত স্মৃতি জড়িয়ে আছে আজকের দিনের সাথে। তুমি ওকে বলে দিচ্ছ না কেন? ওই সহ্য করতে পারবে না যে। তবু এরকম ঘুমড়ে ঘুমড়ে মরবে না তো? জানো কালকে আমাকে কি বলেছিল সে? আকাশ ভাইয়ার মাঝে ঈশান ভাইয়ার ছোঁয়া পায়। তাকে বললে হয় না যে আকাশ ভাইয়া? একদম না, এখনো সময় হয়নি। যতক্ষণ না সে চাইবে আমরা কিছুই জানতে পারবো না। আমি কিছু বুঝতে পারছি না, এদের জীবনে নতুন কোন তুফান আসতে চলেছে। ভাগ্য ভালো সেদিন তোমাকে দেখে রিয়াক্ট করি নাই। তোরটা তো বুঝলাম, তুই আমার চোখের ইশারা বুঝতে পেরেছিলি তাই রিয়াক্ট করিসনি। কিন্তু নওশিন কেন রিয়াক্ট করলো না সেটা তো বুঝলাম না। আর এখান থেকে যাওয়ারও চেষ্টা করলো না। 2 মিয়া বিবি হলো রহস্যের গোডাউন। আচ্ছা তোরা আয়, আমি নিচে সবকিছু রেডি কিনা দেখে আসছি। তারপর নওশিন বের হতে রামিসা তাকে নিচে নিয়ে আসে। অতীত পুরো কিচেন লন্ডভন্ড করে রেখেছে নওশিন। তার পুরো শরীরে আটা লেগে আছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। আজকে তার ঈশান ভাইয়ের জন্মদিন। প্রতি বছর সে বাহির থেকে কেক অর্ডার করে, আর খাওয়া ও খালি পায়েসটা নওশিন তার আম্মুকে দিয়ে বানিয়ে নেয়। কিন্তু এবার সেটা করে না। নিজের হাতে পায়েস করেছে, লুচি করেছে, শুধু কেকটাই করতে পারছে না। সে একবার মোটা হচ্ছে তো আর একবার পানির মতো। আসল ডোটাই সে তৈরি করতে পারেনি। প্রায় অনেক সময় পার হয়ে যায়, কিন্তু ডো করতে না পারায় রাগে দুঃখে কান্না করে দেয় নওশিন। ওর একটাই অভ্যেস, কোনো কিছু করতে না পারলে তার মধ্যে একটা জেদ কাজ করে, আর সে সেটা পূরণ করেই ছাড়ে। বাট যখন হয় না নিজেকে ব্যর্থ মনে করে কান্না করে দেয়।
নওশিনের চোখের পানি গড়িয়ে পড়ায় আগেই একটা বলিষ্ঠ হাত এসে ঠেকে নওশিনের থুতনিতে। নওশিন ছলছল নজরে মানুষটার দিকে না তাকিয়ে তাকে জড়িয়ে ধরে। সে জানে মানুষটার কেউ না, তার ঈশান ভাইয়া, তার সব সমস্যার সমাধান। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি তার মন ভালো করার জাদুকর। ভাইয়া দেখো না, এই আটাগুলো আমাকে কাঁদাচ্ছে। তুমি এদের ওই দিন ছেলেটাকে যেভাবে শাস্তি দিলা ওই সবভাবে শাস্তি দাও। বাচ্চাদের মতো কেকের বোলটার উপরে নজর দিয়ে। তো এই জন্য আমার পিচ্চিটা কান্না করছে? আচ্ছা চলো, আজকে দুইজন মিলে ওকে শাস্তি দেব। চলো। দুজন মিলে খুনসুটি করে হাসির মজায় কেক বানিয়ে ফেললো, ব্ল্যাক ফরেস্ট কেক, যেটা ঈশান নওশিন দুজনেরই খুব পছন্দ। ঈশান ভাইয়া। নওশিনের এমন আবেদনময়ী ডাক শুনে চোখ মিলে তাকালো ঈশান। আজকে আমাকে একটা প্রমিস করবা। বলো। এইবার থেকে প্রতি বছর তোমার বার্থডেতে আমরা এইভাবে একসাথে কেক বানাবো। আর যদি আমি না থাকি তাহলে? ঈশান মজার ছলে বললেও নওশিনের চোখ পানিতে টইটুম্বর হয়ে গেল। যে চামচ দিয়ে কেক খাচ্ছিল সে চামচটা কেকের বাটিতেই থেকে গেল। কেকটা আর খাওয়া হলো না। আর না সে চোখের পানি ঈশানকে দেখাতে পেল, কারণ তার আগেই যে ঈশানের ফোন চলে আসে। ঈশান নওশিনের কপালে ছোট্ট একটা কিস করে বুকের সাথে জড়িয়ে ধরে। তারপর 4টা বছর কেটে যায়, সে আর আসেনি। নওশিনও মনের আশা পূরণ হয়নি একসাথে কেক বানানোর। 4টা বছর শুধু চোখের পানি ফেলেছে। শক্ত নওশিন হয়ে উঠেছিল ভীতু। নওশিনের চোখের পানি। আজকে 4 বছর পরে পুনরায় সে কেক বানাচ্ছে, কিন্তু এটা তার ঈশান ভাইয়ের জন্য না, এই বাড়ির মালিকের জন্য, যার বাড়িতে বর্তমানে সে আশ্রিতা। তখন সবাই মিলে আকাশকে উইশ করে কেক কাটে, নাচ গান করে শুতে চলে যায়। আর পুরোটা সময় নওশিন দূর থেকে শুধু দেখেছে। সবাই চলে যেতেই নওশিনও হাঁটা ধরে, কিন্তু 2 পায়ের বেশি এগোতে পারে না, কারণ পেছন থেকে আকাশ তার হাত ধরে রেখেছে। নওশিন চমকালো, কিন্তু সেটা আকাশকে বুঝতে না দিয়ে মাথাটা নিচু করে নিল। কি করছেন? হাতটা ছাড়ুন, আমি রুমে যাব। কি বলছেন? আমি কেক বানাতে পারি না, প্লিজ ছাড়ুন। তা তো হচ্ছে না, তুমি আমার বাড়িতে থেকে আমাকেই না বলছো। আকাশের কথায় ডাবল মিনিং করে সে মনে করে আকাশ তাকে খোঁটা দিচ্ছে। আশ্রিতা বলছে, তাই তো মাথা নিচু করে কেক বানানোর প্রস্তুতি নিতে থাকে আর ডুবে যায় অতীতের দুনিয়ায়। রামিসা আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর এক এক করে গহনার চুল থেকে ক্লিপ খুলছে। চোখে তার পানি। আজ পুরোটা সময় ফিহাব এক কথায় জাস্ট তাকে ইগনোর করেছে, একটাবারও তাকায়নি তার দিকে। আর রামিসা, সে তো বেহায়ার মতো তার ফিহাবের দিকে তাকিয়েছিল। কালো পাঞ্জাবিতে রাজপুত্র ছাড়া আর কিছু লাগছিল না তাকে, সাথে লেন্স লাগানো চোখ জোড়ায়। অসাবধানে থাকার কারণে একটা পিন রামিসার আঙুলে ঢুকে যায়। ব্যথায় রামিসা তার চোখ জোড়া বন্ধ করে নেয়। পিনটা বার করার মতো সাহসও তার নেই। চোখ বন্ধ করা অবস্থায় হাতে কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠল, কিন্তু চোখ খোলার সাহস তার হলো না। যদি চোখ জোড়া খুলে তার সামনে থাকা মানুষটাকে না থাকে, তাহলে যে নিজেকে আর সামলাতে পারবে না। রামিসার ভাবনার মাঝে ফিহাব রামিসার হাত থেকে পিনটা বের করে ফেলে। ব্যথায় আহ করে চিল্লিয়ে উঠল, চোখ জোড়া খুলে গেল। ফিহাব রামিসার চোখের দিকে না তাকিয়ে তাকে বেডে বসিয়ে কাবার্ড খুলল। ফার্স্ট এড বক্স বের করার জন্য রামিসাকে বুঝতে পারলো, তাই বলে উঠল, ফার্স্ট এড বক্স নাই? ফিহাবের রামিসার দিকে রাগী চাহনি দিয়ে চলে গেল। রামিসা মনে করলো হয়তো ফিহাব চলে গেছে। সামান্য একটু হেসে লাইট অফ করে ওভাবেই শুয়ে পড়ল। কিছু সময় পরে কেউ হ্যাচকা টান দিয়ে উঠল রামিসাকে। ভয় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। হঠাৎ আক্রমণের জন্য একদম প্রস্তুত ছিল না সে। ফিহাবকে কিছু না বলে রামিসার হাতে ব্যান্ডেজ করে দিয়ে চলে যেতে নিলে তার পায়ের কাছে ব্যান্ডেজটা ফেলে দিল। ফিহাবের পা কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল, যেন পুনরায় হেঁটে রুমের দরজা বন্ধ করে দিল। রামিসার রাগ লাগছে প্রচুর। কি পেয়েছে ছেলেটা? তাকে আর কি কষ্ট হয় না? হঠাৎ দেখাই কত আপনের মতো ব্যবহার করলো, কিন্তু এখন ভাবতেই রামিসার তার মায়ের বলা কথা মনে পড়ে গেল। সেদিন বের হয়ে যাওয়ার পরে রামিসা বেহায়ার মতো তার মাকে ফোন দিয়েছিল। হ্যালো বলার সাথে সাথে তার মা বলেছিল, তুই আমাকে ফোন করলি কোন সাহসে? মুখপুরি অপয়া, মরিস না কেন তুই? হ্যাঁ, তুই কি মনে করেছিস ওই ছেলেটা তোকে ভালোবাসে? ভালোবাসার নাটক করছে, বুঝলি? ও শুধু তোর দায়িত্ব পালনের জন্য এত কিছু করেছে, কারণ সে শুধু তার মাকে বাঁচানোর জন্য তোর কৃতজ্ঞ। না হলে ওর মতো বিদেশে পড়াশোনা করা উচ্চমানের এক ডাক্তার তোর মতো শ্যামবর্ণের অসুন্দরী মেয়েকে কেন বিয়ে করবে? খুব শীঘ্রই তোকে এই আমার পায়ের কাছেই আসতে হবে, দেখে নিস। রামিসা চুপচাপ সেদিন মায়ের কথা শুনছিল। তার মা তাকে আর কয়েকটা গালি দিয়ে ফোনটা রেখে দিল। সেদিন রামিসা খুব কেঁদেছিল। আজকে মায়ের কথা তার সত্যি লাগছে। হয়তো শুধু রামিসা তার মাকে বাঁচিয়েছিল, তাই ফিহাব এই সব করছে।
তার ভাবনার সুতা ছিঁড়ে ফিহাব পুনরায় রামিসার হাতে ব্যান্ডেজ করতে লাগলো। এইসব করার কোনো দরকার নেই আপনার। ফিহাব ভ্রু কুঁচকে একবার তাকিয়ে কিছু বলল না। আমি বললাম তো আমি করে নেবনি, এইটুকু পিনে কোনো সমস্যা নেই। আর আমার দায়িত্ব নেওয়ারও আর আপনার দরকার নেই। আসলে আমি কতটা বোকা তাই না? আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন, কিন্তু আসলে আপনার কাছে আমি শুধুই আপনার দায়িত্ব। সেটা আমার এই ছোট মাথা ধরতে পারিনি। নাহলে আমার মতো একটা মেয়েকে কেনই বা বিয়ে করবেন? আপনি আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, আমি সই করে দেব। তারপর আপনি আপনার ভালোবাসার মানুষ হাবিবা ম্যামকে বিয়ে করতে পারেন। মাথা নিচু করে কথাগুলো বলল। অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছে। হঠাৎ করে কান্নার জায়গায় নিজের গালে জ্বালা অনুভব করতেই চমকে উঠল রামিসা। রামিসা ছলছল চোখে তাকিয়ে আছে ফিহাবের দিকে। নেক্সট টাইম যদি ফুলেও ছেড়ে দেওয়ার কথা শুনেছি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আপনার চেয়ে খারাপ কেউ নাই। জানি। তা এবার বলুন তো ম্যাডাম, এত অভিমান কিসের? রামিসাকে নিজের কোলে বসিয়ে ঘাড়ে থুতনি ঠেকালো। কোনো অভিমান নাই। কিসের অভিমান থাকবে? আর হলেও তাতে আপনার কি? আমারই তো সব রে বউ। হাজারো 10টা নয়, 5টা নয়, একটি মাত্র বউ কি না? আমি আপনার বউ না, আমি তো শুধু আপনার দায়িত্ব। আরে এই পাগলি, তোকে এর আগে বলেছি না তুই আমার দায়িত্ব না, সব স্ত্রী হলো তার স্বামীর দায়িত্ব। আর হ্যাঁ, আমি তোকে ভালোবাসি বলেই বিয়ে করেছি। তা না হলে কার কথা মাথা আছে যে আমাকে জোর করবে মাথা নিচু করে বিয়ে করার জন্য? ইডিয়েট। মানে? সত্যি বলতে, প্রথমে যেদিন আম্মু বলল আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে, আমি খুবই রেগে গেছিলাম। আকাশ ভাইয়ের আগে আমার বিয়ে কেন? তার উপর চিনি না, জানি না। তার উপর এক গাদা বিরক্তি নিয়েই গেছিলাম তোমার সাথে দেখা করতে। কিন্তু হঠাৎ করে যখন তোমার ওই অভিমানী চোখ জোড়া দেখলাম, বিশ্বাস করো, হঠাৎ দেখেই মনের ভিতরে সুপ্ত অনুভূতিগুলোর জন্ম হয়েছিল। আর যখন হঠাৎ তুমি বাচ্চাদের মতো লাফিয়ে উঠলে, আমি তো শেষে বুঝতেই পারলাম না অজান্তে কখনো মেয়েটার মায়ায় জড়িয়ে গেছি। তারপর ধীরে ধীরে ওই মায়াটাই ভালোবাসার রূপ নিয়েছে। তাহলে ওরা যে বলছিল ওই হাবিবা ম্যামের সাথে আপনার কিছু আছে? ধুর পাগলি, সে তো আমার জাস্ট কলিগ হয়, আর একসাথে পড়াশোনা করায় অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে, নাথিং এলস। আর ওই যে আমাকে ইগনোর করছিলেন তার বেলায়? তো কি করতাম রে বউ? তোকে দেখলেই তো তোকে ছুটে ইচ্ছা করতো, তোকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করতো, আর তোকে পাওয়ার ইচ্ছাটা যে বেড়েই যেত। তাই তো। সরি। কেন? আপনাকে ভুল বুঝলাম, তাই মাফ করে দেন। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফিহাব ঠোঁট দিয়ে শুষে নিল পানিটা। রামিসা লজ্জায় চোখ বুজে ফিহাবের কলারটা চেপে ধরল। ফিহাব মুচকি হেসে রামিসাকে পাজা করে তুলে বেডে শুয়ে দিয়ে কপালে কিস করতে নিলে রামিসা ফিহাবের হাত ধরে নেয়। কি গো বউ? না গেলে হয় না? লাইট বন্ধ করে আসি। এই যে ম্যাম, এটা কি বানিয়েছেন? জাস্ট একটা কেক খাওয়ার আবদার করেছিলাম, তাই বলে এইভাবে খাওয়াবে? না আছে মিষ্টি, না আছে স্বাদ। আকাশের কথা রাগ হলো নওশিনের। এত কষ্ট করে সে তার জন্য কেক বানালো, আর সে প্রশংসা করা বাদ দিয়ে খুদ ধরছে। নওশিন ভাবছে এর জায়গায় যদি ওর ঈশান ভাইয়া হতো, তাহলে নিশ্চয়ই প্রথমবার কেক বানিয়েছে না, পুড়িয়ে নিশ্চয়ই কিছু কিছু গিফট দিত। এই যে কই হারালেন, এটা খেয়ে দেখো। নওশিনের আগে কেকটা মুখে নিল, মুখে নিয়েই অবাক হয়ে গেল। একদম বেস্ট, ফার্স্ট টাইম ভালো হয়েছে। হ্যাঁ, কেক হিসেবে মিষ্টিটা কম হয়ে গেছে। নওশিন কিছু বলার জন্য মুখ খুলতেই দেখে আকাশ কপ কপ করে কেক খাচ্ছে। নওশিন আকাশের খাওয়া দেখে অবাক মনে হচ্ছে, এর আগে কখনো এইভাবে ঠুসতে দেখেনি। আরে আরে, আস্তে ধীরে খান, কেউ কেড়ে নিচ্ছে না। এইভাবে খাওয়ার কোনো মানে হয় না। আর আপনি তো বলেন মিষ্টি কম হয়েছে, তাহলে? তখন তো আর আমার মায়াবিনীর ঠোঁটের ছোঁয়া ছিল না। কিছু বললেন? বললাম এইখানটার তো শেষ, এবার বাকি অংশটা খাবো। মানে? নওশিনকে আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে কয়েক সেকেন্ড রাখে, দ্রুত সেখান থেকে চলে যায়। আর নওশিন ওখানে থমিয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নাজিম খান 3 দিন হলো বাসায় ফিরেছেন। বাসায় ফিরে থেকে তার মুখে কোনো কথা নাই। তার হাব ভাব থেকে অবাক হয়ে যায় নিহাল। সে মনে করেছিল আসার সাথে সাথে নাজিম খান চিল্লাপাল্লা শুরু করে দিবে। এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে জেনে গেছে তার পাখির ঠিকানা, আর তাকে আনার সব প্ল্যানিং করাও ডান। এখন খালি সময়ের অপেক্ষা। রায়জাদা মেনশনে আজকে খুশির বাতাস বইছে। 4 বছর পরে আজকে আবার বাড়ির মেঝো রাজপুত্রের জন্মদিন। শুধু খুশি নাই একজনের মুখে, সেটা হলো নওশিন। এই দিনটা তাকে নরক যন্ত্রণা দেয়। এই দিনেই সে পড়েছিল মানুষরূপী জানোয়ারের কবলে। সেদিন থেকে শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ সময়। সেদিন
ঈশান যাওয়ার পরে সেখানে উপস্থিত হয়েছিল নিহাল, পরনে ব্ল্যাক হুডি, মুখে শয়তানি এক হাসি। নওশীন ভয় পেয়ে যায়। যতবারই নিহালের সামনে এসেছে নওশীন এইভাবেই নিজেকে গুটিয়ে নিয়েছে। এই না যে নওশীনকে সে ধমক দিয়েছে, মেরেছে, এমন কিছুই না, কিন্তু তাও তাকে দেখলেই নওশীন নিজেকে গুটিয়ে নিত। আর সেদিন নিহাল ওর এই হাসি দেখে নওশীন আরো ভয় পেয়ে যায়। কেমন আছো পিচ্চি পাখি? ভালো। তুমি কি আমায় ভয় পাচ্ছ নিশু পাখি? নওশীন নিহালের ছোঁয়ায় খারাপ লাগে না, মনে হয় স্নেহ ভরা ছোঁয়া, কিন্তু ভয় হয় প্রচুর। নিহাল নওশীনের মুখ দেখে বুঝতে পারে নওশীন তাকে কতটা ভয় পাচ্ছে। নিহালকে বেশি কিছু করতে হয়নি, নিহাল খালি নওশীনের দিকে এগিয়ে আসতেই নওশীন অজ্ঞান হয়ে যায়। বেচারা নিহাল সেদিন খালি ভেবেছিল যে ছেলের ওপর এত মেয়ে রোজ ক্রাশ খায়, তার বেড পার্টনার হওয়ার জন্য উতলা হয়ে ওঠে, তাকে কিনা এই মেয়ে অজ্ঞান হয়, ভাবা যায়? নওশীনের যখন জ্ঞান ফেরে তখন নিহালের বেডে নিজেকে আবিষ্কার করে। প্রথমে ভয় পেয়ে নিজেকে দেখে নেয়, সবকিছু ঠিকঠাক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু স্বস্তিটা বেশিক্ষণ টিকে না থেকে যখন তার রুমে তার চাচা ওরফে মিস্টার নাজিম খান ঢুকে ভয়ে হাত পা আসার হয়ে যায় নওশীনের। নওশীন নাজিম খানের সব কালো ব্যবসার কথা জানে, সে নিজেও তাদের উপর রিসার্চ করেছে, কিন্তু কোনো সময় ভয় পায়নি। হয়তো তখন তার সাপোর্ট হিসেবে ছিল তার ঈশান ভাইয়া, যার জন্য সে সবকিছুর সম্মুখীন হতে পারত। সেদিন বারবার দোয়া করছিল ঈশান ভাইয়া যেন ফিরে আসে, কিন্তু আসেনি তার ঈশান ভাই। দিন দিন নাজিম খানের অত্যাচার বাড়তে লাগলো। নিহালের জন্য পড়াশোনা কন্টিনিউ করতে পারলেও নাজিম উদ্দিনের জন্য তার জীবন হয়ে উঠেছিল নরক। বাড়ির সকল কাজকর্ম করতে হতো তাকে, রাজপ্রাসাদের বাড়িটা রোজ পরিষ্কার করতে হতো তাকে। একটু ভুল হলেই না যেন তাই বলে কথা শোনাতো। তিনি কোনো সুযোগ ছাড়তেন না নওশীনকে। চাচা নাকি বাবার সমান হয়, কিন্তু নাজিম খান মানুষের কাতরে পড়তেন না। প্রথম নিহাল নওশীনের সাথে ভালো আচরণ করলেও একসময় সেও তার আসল রূপ দেখাতে লাগলো। নওশীন এখন মনে হচ্ছে সেবার কফি করতে 1 মিনিট লেট হয়েছিল দেখে পুরো গরম মগটা তার হাতের ওপর ঢেলে দিয়েছিল। শুধু ওইটুকুতে ক্ষান্ত হয়নি তারা, রোজ খুঁটিনাটির জন্য মারা হয়ে গেছিল তাদের সাথে বসে গান ধরে। গানটা শেষ করে ওখানেই বসে ঘুমিয়ে পড়ে সে। আজ 2 সাইডের ব্যালকনিতে শুয়ে থাকা 2 মানবী নিজের অতীত হাতড়াতে ব্যস্ত। কি আছে এদের ভাগ্যে? কোথায় হবে এর সমাপ্তি? আদৌ কি এদের মিল হবে, নাকি প্রাপ্তির খাতাটা পুনরায় ফাঁকা হয়ে যাবে? বধূ সাজে বসে আছে নওশীন। বাকি বধূদের মতো তার মুখে লজ্জা নেই, আছে চোখ ভর্তি পানি। তার কোলেই মাথা রেখে শুয়ে আছে তার ঈশান ভাইয়া, রক্তে মাখামাখি হয়ে। নওশীন যেন পুতুলের ন্যায় বসে আছে, চোখ দিয়ে শুধু পানি পড়ছে তার। আর তার ঠিকই পাশে আকাশ ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতেও রক্তে মাখামাখি হয়ে আছে 2 মাস আগে। সারা রাত কান্না করার কারণে চোখ মুখ ফুলে গেছে, মাথা ব্যথায় ফেটে পড়ছে। কোন রকম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গাঢ় করে কাজল চোখে দেয়, ফুলটা যাতে বোঝা না যায়। নিচে এসে নওশীন কিছুটা থমকে যায়। চেনা 2টা মুখ দেখে চোখ 2টা পানিতে টইটুম্বুর হয়ে গেছে, পারছে না দৌড়ে যেয়ে তাদেরকে জড়িয়ে ধরতে। পা দুটো অসাড় হয়ে গেছে, এগোতে চাইছে না। হঠাৎ করে অনিমার নজর যায় নওশীনের দিকে। অনিমা হাসে, হাত দিয়ে ডাকে, কিন্তু নওশীনের হেলদোল করতে না দেখে নিশু বলে ডেকে ওঠে। অনিমার ডাক শুনে সবাই নওশীনের দিকে তাকায়। সবার মাঝে সবাই বসে থাকা 2 অচেনা ব্যক্তিও তাকায়। নওশীন আর নিজেকে দমাতে পারে না, দৌড়ে যায়, জড়িয়ে ধরে দুজনকে। দুজন পরম স্নেহে নিজের বুকে আগলে নেয় তাকে। বাবাই, মাম্মাম, আই মিসড ইউ সো মাচ। তোমরা জানো না মাম্মাম বাবাই, এই 4টা বছর তোমাদের ছাড়া আমি কিভাবে কাটিয়েছি। কেন দৌড়েছিলা তোমরা? নওশীনের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। প্রায় অনেকক্ষণ ধরে এভাবে পড়ে কান্না করার বন্ধ করে নওশীন, কিন্তু এখনো সে ফুফিয়ে যাচ্ছে। প্রায় অনেকদিন কেটে যায়, সবাই প্রায় স্বাভাবিক হয়ে যায়। নওশীনের বাবাই মাম্মা ও এখন পরিপূর্ণ সুস্থ, তাই তারা কালকেই চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পাশের এক বিল্ডিং এ ফ্ল্যাট কিনেছে মিস্টার খান। নওশীন সব গোছগাছ করে নেয়। হঠাৎ মনে পড়ে আকাশের রুমে তার 2টা জামা আছে, আনবে করে আনাই হয়নি। আর যেহেতু ওরা চলে যাচ্ছে, সো নিয়ে আসাই ভালো হবে। আকাশের রুমে পা দিতেই থমকে যায়। সারা রুম সিগারেটের গন্ধে বিষাক্ত হয়ে গেছে। নওশীন নিঃশ্বাস নিতে না পেরে কেসে ওঠে। কারো কাশির আওয়াজে চোখ খুলে আকাশ নওশীনের অন্ধকারে হাতে সুইচ টিপে রুমের লাইট অন করে সামনে ঘুরতেই আকাশের রক্তবর্ণ চোখ ওর সামনে আসে। উস্কুস চুল। নওশীনকে বড্ড ইচ্ছে করছে চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে। কতবার মনকে বুঝিয়েছে যে আকাশ তার ঈশান না, কিন্তু বারবার মন বলে এই তোর ঈশান, দেখছিস না তোর খুশির জন্য কত কিছু করে। তোর বাবা মা আজকে ঠিক আছে শুধু আকাশের জন্য, কিন্তু যেটা সত্যি সেটা যে এটা তা তো আর ঈশানকে এটা আকাশ যে নওশীনের না। কি চাই? এখানে আমার রুমে কেন? আকাশের ধমকে 2 কদম পিছিয়ে যায় নওশীন।
আকাশ এটা দেখে তেড়ে আসে নওশিনের দিকে। নওশিন বাহুর ধরে কাবার্ডের সাথে চেপে ধরে ব্যথায় কুকিয়ে ওঠে নওশিন। এখানে কি তোর? হ্যাঁ, চলে যেতে চাস না? তো জানা চলে, কেন আসছিস এই বাসায়? এই বাসায় তো তোর থাকার জায়গা হচ্ছে না, তোকে তো এখানে টর্চার করা হয়। তো জানা, এক্ষুনি যা। এই সব আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ, লাগছে, ছাড়ুন। আকাশ এবার শান্ত হয়ে নওশিনের এরকম আওয়াজ শুনে পারে না নিজেকে ধরে রাখতে। নওশিনকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর ছোট বাচ্চাদের মতো করে বলে ওঠে, প্লিজ ডোন্ট গো, প্লিজ যেও না, খুব কষ্ট হয়। আমি পারবো না তোমাকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে। তুমি বিহীন আকাশ কিছু না মায়াপুরী, প্লিজ ডোন্ট গো। তোমার এই ঘুমন্ত মুখ না দেখলে যে আমার ঘুম আসে না, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। একবার একজনকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। তাকে হারিয়ে আমি বেঁচে গেলেও তোমাকে হারালে আমি তিলে তিলে মরে যাব, প্লিজ। নওশিনের গলায় ঘাড়ে কিস করতে লাগে। নওশিন আবেশে পাথর হয়ে যায়, নিঃশ্বাসের গতি বাড়তে লাগে। এক পর্যায়ে আকাশের হাত নওশিনের কামিজ ভেদ করে নওশিনের উন্মুক্ত কোমরে আসতেই নওশিন এর টনক নড়ে আর আকাশকে দূরে সরানোর চেষ্টা করে। আকাশ আরো শক্ত করে নওশিনকে নিজের সাথে চেপে ধরে। অনেক কষ্টে নওশিন নিজেকে ছাড়িয়ে নেয়। আকাশও বুঝতে পারে সে একটু বেশি করে ফেলেছে। প্লিজ ডোন্ট গো। আরে আরে, কি করছেন? প্লিজ উঠুন, বিছানায় বসুন। এমা, আপনার তো প্রচুর জ্বর, আপনি এখানে বসুন, আমি মামুনিকে ডেকে আনি। আকাশকে বিছানায় শুয়ে দিয়ে যেতে নিলেই আকাশ ওর হাত ধরে নেয় আর টেনে এনে বিছানায় বসিয়ে দেয় আর নিজে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমার কারো লাগবে না, আমার শুধু তুমি হলেই হবে, আর কাউকে লাগবে না। এটা কেমন ধরনের পাগলামি? প্লিজ এমন করবেন না, আপনার জ্বর অনেক বেশি মনে হচ্ছে, প্লিজ যেতে দেন। ছাড়বো না। জানো, সেও তোমার মতোই ছিল, খুব কেয়ার করতো আমার। আগে এরকম গম্ভীর সিরিয়াসনেস আমার মাঝে কোনো দিনও ছিল না। জানো, অসীম খালি বলতো আমার নাকি কপালে কষ্ট আছে। সবকিছু এখন ফান নিচ্ছি, একসময় সবকিছু সিরিয়াস হয়ে যাবে। জানো, 4 বছর আগে আমার বার্থডের দিন রাত 12টায় তার সাথেই ছিলাম। খুব জেদ ধরেছিলাম, লং ড্রাইভে যাবো মানে যাবো। সে খুব মানা করেছিল। সে বৃষ্টির রাতেই দুজন বের হয়ে পড়ি। হঠাৎ করে কোথা থেকে একটা ট্রাক আসে, বাড়ি মেরে দেয়। কয়েকজন মিলে আমাদের হসপিটালে ভর্তি করে। আমার অবস্থা তেমন গুরুতর না হলেও অসীমের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার 2 দিন পরে সেন্স ফিরে, কিন্তু ওর জ্ঞান ফিরছিল না। ডাক্তারকে অনেক বলেছিলাম আমাকে থাকতে দিতে, কিন্তু দেয়নি আমাকে থাকতে। জানো, শেষবার তাকে দেখতেও পারিনি। তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, যার কারণে তার দাফনও করতে পারিনি। একটা মাত্র বেস্ট ফ্রেন্ড ছিল সে আমার। সবাই বলতো আমাদের লাভ বার্ডস। কথাগুলো বলতে বলতে কেঁদে দেয় আকাশ। নওশিনের চোখেও পানি। দরজার আড়াল থেকে নিলিশা সব শুনছিল, তার চোখেও পানি। নিলিশা বুঝতে শিক্ষার পর থেকেই আকাশকে পছন্দ করত। ধীরে ধীরে সেটা জেদে পরিণত হয়, কিন্তু আকাশ শুধু অসীম অসীম করত। দুজনের ক্লোজনেস দেখে খুব হিংসে হতো তার। তাই তো সেদিন লোক দিয়ে আকাশের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছিল। সে ভাবেনি তার একটা ভুল সিদ্ধান্তে আকাশের লাইফটা বদলে যাবে। সে ভেবে নেয় এদের লাইফ থেকে দূরে সরে যাবে, অনেক দূরে যাওয়ার আগে আকাশকে সব সত্যটা বলে যাবে। নওশিন বুঝতে পারে আকাশ জ্ঞান হারিয়েছে। আকাশকে বালিশকে শুইয়ে নিচে যায় আকাশের মাকে ডাকতে আর মেডিসিন আনতে। নওশিন জানালা ধরে দাঁড়িয়ে আছে, চোখের নিচে কালো দাগ বসে আছে। কিছুক্ষণ আগে আকাশের রুম থেকে নিচে গেছিল, তখনই ওর মা ওকে ওর রুমে ডাকে। নওশিন আকাশের আম্মুকে সব বলে চলে যায়। মাম্মাম এর রুমে সেখানে যেয়ে দেখে তার বাবাই খাটে শুয়ে পেপার পড়ছে আর মিসেস খান আলমারিতে কিছু একটা রাখছে। নওশিন খাটে উঠে বাবার বুকে মাথা এলিয়ে দেয়। মিস্টার খান মুচকি হেসে তার আদরের রাজকন্যাকে বুকে জড়িয়ে নেন। মিসেস খানও এসে মিস্টার খানের পায়ের কাছে বসে। বাবাই সোনা, বাবাই, তোমার এই বাসাটা কেমন লাগে? মানে এই বাসার লোকগুলো কেমন? সবাই খুব 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 ভালো। জানো, আমি যখন অসুস্থ ছিলাম তখন মামুনি, বড় আম্মু, বড় আব্বু, আঙ্কেল সবাই আমার খুব কেয়ার করেছে। অ্যান্ড আরিয়ান ভাইয়াকে তো আমি সেই ছোটবেলা থেকেই জানি। রামিসা আর অনিমাও আমার একদম বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। তারপর আকাশপাতে সবাইকে নিয়ে ছোটখাটো সামারি বলে ফেলল। বুঝলাম, যে মেয়ে সহজে কারোর সাথে মিশতে চাইতো না, সে এত সহজে এদের সাথে মিশে গেল। তার মানে এরা আমার মামনির মতোই ভালো। সবার কথা তো বললো, কিন্তু আকাশের কথা তো বললো না যে তোমার জন্য এত কিছু করলো। আকাশের কথা আসতেই নওশিন কিছুক্ষণ আগে আকাশের বলা কথাগুলো মনে পড়ে যায়, আর সাথে সাথে ঈশানের মুখটা ভেসে ওঠে আর চোখ জোড়া বন্ধ করে ফেলে। ভালো। মিস্টার খান মেয়ের এমন কথায় সন্তুষ্ট হলো না। মিসেস খানও মেয়ের এই এক কথায় বিরক্ত হলেন, আর ইশারায় মিস্টার খানকে বলতে বলতে মিস্টার খান বইয়ের রাগে চোখ দেখে কিছুটা চুপসে দেয়। মিস্টার খান আমতা আমতা করে বলতে লাগে,
মামনি আসলে আমি বলতে চাইছিলাম কি আসলে না মানে ওই আমি আমরা তোর আর আকাশের বিয়ের কথা ভাবছিলাম। মিস্টার খানকে বলতে না দেখে মিসেস খানই বলে ওঠে। নসীন বাবা মায়ের কথা শুনে হতভম্ব হয়ে যায়। কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। সে কি করে বিয়ে করবে আকাশকে, যেখানে তার মনে শুধু তার ঈশান ভাইয়ের বসবাস? কি করে করবে সে? এটা আকাশের সাথে ধোঁকাবাজি হয়ে যাবে, কারণ নসীন ওকে ওর অধিকারে ভালোবাসা দিতে পারবে না। দেখ মা, আমরা জানি তুই কি ভাবছিস, কিন্তু মা তোর আজকে না হয় কালকে বিয়ে তো দিতেই হবে রে মা। কন্যা জাতকে তো কোনো বাবা মাই ঘরে রাখতে পারে না, আর যখন বিয়েটা দিতেই হবে তখন আকাশই কেন নয়? পাত্র হিসাবে তো আর আকাশ খারাপ নয় রে মা, আর তোকে খুব ভালোবাসে আকাশ। আজ পর্যন্ত তোর কাছে কিচ্ছু চাইনি, আজ আমি চাইছি রে মা, বিয়েতে হ্যাঁ বলে দে, তোকে আমার কসম। নওশিনের চোখ ভিজে ওঠে, বুকের বাঁ পাশে কামড় দিয়ে ওঠে, নিজেকে সামলিয়ে বলে ওঠে বিয়ের সব আয়োজন শুরু করতে। মিসেস খান এসে স্বামীর পাশে বসে। আমরা কিছু ভুল করছি না তো? মেয়েকে এইভাবে জোর করা কি ঠিক হবে? আমাদের হাতে এখন আর কিছু নেই গো। নিহাল যে কোনো সময় বাবাই সোনার ক্ষতি করে দিতে পারে, আর নাজিমও আছে, আর এখন ঈশানও নেই যে ওর হাওলায় মেয়েকে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকবো। আর আমরাই বা কদিন বাঁচবো? ফ্যামিলিটা ভালো, আমাদের মেয়ে এখানে সেফ থাকবে, আর আকাশও মেয়েটাকে খুবই ভালোবাসে। তাই আমার কেন জানি না খুব ভয় লাগছে গো, কোনো এক ঝড় আসতে চলেছে। আল্লাহ আমাদের মেয়েকে হেফাজতে রাখুক। এত কম বয়সে অনেক সয়েছে বাচ্চা মেয়েটা। মিসেস খান স্বামীর বুকে মাথা রেখে মিস্টার খানও ওনার বুকে জড়িয়ে ধরল বুকের মাঝে। বর্তমানে নওশিন আকাশের দিক থেকে চোখ সরিয়ে বিছানায় আসে। তার বুকের বাপাসটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে তার ঈশান ভাইয়া তার কাছে আসতে যাচ্ছে, কিন্তু প্রকৃতি তাকে আটকে রেখেছে, তাকে তার কাছে পৌঁছতে দিচ্ছে না। মনে হচ্ছে সবাই তাকে আকাশের কাছে পৌঁছানোর চেষ্টায় অব্যাহত। খালামণি, আর কয়দিন এখানে থাকতে হবে? আমি যে আমার পিচ্ছি বাঘিনীর কাছে যাইতে চাই। আল্লাহ জানে সে কেমন আছে। আরিয়ান পেরেছে কি ওকে ওই নিহালের কাছ থেকে বাঁচাতে? কিচ্ছু জানি না। কাম ডাউন বেটা, তুমি এখনো পুরোপুরি সুস্থ নাও, তোমার এখনো রেস্টের প্রয়োজন। এই অবস্থায় তুমি কি করে তোমার পিচ্চি বাঘিনীকে সেভ করবা, যেখানে তুমি নিজ থেকেই খাড়া হতে সক্ষম না? কিন্তু তুমি জানলা কি করে আমি সেখানে? আমি ফ্রি ছিলাম, আর তুই তো জানিস আমার কোনো সন্তান নেই, তোকে সবসময় নিজের ছেলের মতো ভালোবেসে আসছি। আর তোর খালুও বেশিরভাগ বিজনেসের কাজে বাহিরে থাকে, তাই ভেবে নিলাম বাংলাদেশে যাব, তোর এইবারের বার্থডেতে তোর সাথে পালন করব। ব্যাস, যেই ভাবা সেই কাজ। এমার্জেন্সি টিকিট নিয়ে চলে আসলাম তোদের ফ্ল্যাটে। এসে আমি অবাক হলাম, সব কিছু ভাঙচুর করা, কোনো জিনিস আসতো নাই। আমি ভয় পেয়ে যাই। হঠাৎ জানলা দিয়ে চোখ যায় একটা ভ্যান যাচ্ছে, আর সেখানে নওশিনের বাবা মাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে। আমিও গাড়ি নিয়ে ছুটলাম, ভাবলাম পুলিশকে জানাই, কিন্তু ভাগ্য খারাপ ছিল, ফোন সুইচ অফ, চার্জারও ছিল না। এক কথায় একসাথে সব বিপদ। ওরা একটা ফাঁকা মাঠে থামলো, আমিও গাড়িটা একটা সাইডে লুকিয়ে ওখানে গেলাম। ভাইয়া আমাকে দেখে নিয়েছিল, তাই চোখ দিয়ে ইশারা করলো সামনে না আসতে। আমিও আর এগোলাম না। ওরা আমার চোখের সামনে আমার ভাইকে মেরে ফেললো, কিন্তু আমি অসহায় ছিলাম। তোকে পাহাড় থেকে ধাক্কা দিতেই আমি পিছনের রাস্তা দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যাই, আর তোকে ওদের লোক আসার আগেই গাড়িতে তুলে সেখান থেকে অনেক দূরের হসপিটালে ভর্তি করাই। সেখানে 3 মাস তোর ট্রিটমেন্ট চলে, কিন্তু একসময় তুই কোমায় চলে যাস। এখানকার ডাক্তাররা হাল ছেড়ে দেয়, তোকে নিয়ে চলে আসি ব্যাংকক। আমি বেশি দিন বাঁচবো না, তাই না? হুট করে ঈশানের এমন প্রশ্নে থতমত খেয়ে যায় রোহানি। ভেবে পাচ্ছে না সে কি করে জানলো। 7 দিন আগে যখন ঈশানের পুরোপুরি হুঁশ ফিরল, তখন ডাক্তার ওর কিছু চেক আপ করায়, আর জানতে পারে ঈশানকে 3টা বুলেট মারা হয়েছিল। তার মধ্যে 2টা বার হলো, আর একটা বুকের হাড্ডির থেকে লেগে আছে, সেটা বার করা সম্ভব নয়, আর সেটা ধীরে ধীরে অ্যান্টিসেপটিক হয়ে গেছে। ঈশানের হাতে আর বেশি সময় নাই, অপারেশন করালে বাঁচার সম্ভাবনা 20%। সব শুনে হতভম্ব হয়ে যায় রোহানি। সে চায়নি ঈশান এইসব জানুক, কিন্তু সে তো আর জানে না ঈশানের দেরি করতে চায়নি, তার পিচ্ছি বাঘিনীর সাথে দেখা করতে চায়। তাই সে ওই দুর্বল অবস্থায় ডাক্তারের চেম্বারে গিয়েছিল, আর সব শুনে নেয়। এমন কিছু না বেটা, আসলে জানো মণিমা, সবসময় স্বপ্ন দেখতাম আমার পিচ্ছি বাঘিনী আমার পাশে লাল টুকটুকি বউ সাজে দেখব, আমার বউ আমার বাঘিনী বউ। কিন্তু দেখো না, ভাগ্য তার সাথে সারা জীবন কাটাতে চেয়েছিলাম, আর তার আগেই জীবনটা শেষ হওয়ার পথে। মিসেস রোহানির চোখেও পানি। কি বলেই বা সান্ত্বনা দেবে, যার বয়স সীমা এত কম? কি বা বয়স হয়েছে তার? 2 সপ্তাহ পরে
লাল টুকটুকে বসে বসে আছে সে। জানে না তার খারাপ লাগা উচিত নাকি ভালো লাগা, কারণ যার মধ্যে সে তার ঈশান ভাইকে খুঁজছিল আজকে সেই নওশিনের বিবাহিত স্বামী হবে। কিছু সময় পরেই নওশিনের উপর পুরোপুরি অধিকার হবে আকাশে। দেখতে দেখতে সময়টা হয়েই গেল। বিয়ের আসরে বসানো হলো নওশিনকে। দুইজন সামনাসামনি বসে আছে। মাঝে দেওয়া আছে পাতলা এক পর্দা। শুভ্র রাঙা পর্দার ওপারে বসে থাকা আকাশকে স্পষ্ট বোঝা যাচ্ছে। গোল্ডেন রঙের পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি, বুক পকেটে লাল রাঙা গোলাপ। মুখের দিকে তাকাতে যেয়ে থমকে গেল। বাদামি চোখ জোড়া তার চোখের দিকে তাকিয়ে আছে। লজ্জায় মাথাটা নুয়ে ফেলল নওশিন, কিন্তু মাথা ঝোঁকালো না। আকাশ তখনও তাকিয়ে আছে তার মায়াপুরীর দিকে, যেন দৃষ্টি সরালে তার মায়াপুরী তার থেকে অনেক দূরে চলে যাবে। তিন কবুল বলতেই আলাদা এক অনুভূতি হলো নওশিনের। আলাদা এক মায়া কাজ করতে লাগলো। সাথে ভয়ে জড়সড় হয়ে গেল সে। অজানা ভয়ে ভিতর শেষ হয়ে যেতে লাগলো। নওশিনের মনে হচ্ছে খুব প্রিয় কোনো জিনিস তার কাছ থেকে দূরে সরে যাবে। খুব দূরে চাইলেও ছোঁয়া যাবে না, দেখা যাবে, অনুভব করা যাবে না, এতটা দূরে। আকাশের কবুল বলাতেই বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। দুইজনে আবদ্ধ হয়ে গেল অজানা এক বন্ধনে। বিয়ে পড়ানো শেষ হতেই দুজনকে বসানো হলো ব্রাইড অ্যান্ড গ্রুমের জন্য। যে চেয়ারে বরাদ্দ করা হয়েছিল সে আসলে তখনই হঠাৎ করে গুলির আওয়াজে সবাই ভয়ে জড়সড় হয়ে গেল। আকাশ সবাই তাকিয়ে দেখে নাজিম খান দাঁড়িয়ে আছে, তার সাথে তার ছেলে নিহাল আর তার সাঙ্গপাঙ্গ। আকাশ আরিয়ান দুজনেই আজ করতে পেরেছিল এমন কোনো ঘটনা, তাই তারা আগে থেকে রেডি ছিল। কিছু গার্ডদের দিয়ে মেহমান ফ্যামিলির সদস্যদের বাইরে পাঠিয়েছিল। ব্যাকডোর দিয়ে ফিহাবকে যেতে বললেও সে যায়নি। কি করে যাবে তার ভাইদের ছেড়ে? নওশিন আকাশের হাত ধরে সেখানেই দাঁড়িয়ে আছে, সবার দৃষ্টি নিহালদের উপরে। সবার নওশিনের নজর নিহালদের পেছনে দাঁড়ানো ঈশানের দিকে। সেও তার গার্ডদের নিয়ে এসেছে। ঈশানকে দেখে আরিয়ান আর আকাশও চমকে যায়। নওশিনের হাতটা শক্ত করে চেপে ধরে চোখে হারানোর ভয় ঈশানের সেদিকে খেয়াল নাই। ঈশান তো এক মনে তার পিচ্ছি বাঘিনীকে দেখছে, কত বছর পরে দেখছে। এই মুখটাও আবার বধূ বেশে, যেটা কল্পনা সে সব সময় করত তার স্বপ্নে। আজকে তার স্বপ্ন পূরণ আর কোনো চাওয়া বাকি নাই তার জীবন থেকে, কিন্তু একটাই আফসোস, আজকে তার পিচ্ছি বউ সেজে আছে ঠিকই, কিন্তু অন্য কারোর জন্য। আজ থেকে সে অন্য কারোর। ভাবতেই বুকের বাপাসটা অসহায় এক ব্যথা জাগে। সে উঠতে পারে না আর দাঁড়িয়ে থাকতে হাঁটু গেড়ে বসে পড়ে। ফ্লোরে পা দুটা কেমন অসাড় হয়ে আসছে। কেন এমন হলো সে কথাটা ভেবে পাচ্ছে না ঈশান। কেন তার স্বপ্নবধূর পাশে অন্য কেউ? কেন তার স্বপ্নবধূ অন্য কারো? রাগ হচ্ছে ঈশানের, কিন্তু তার পিচ্চির উপরে না, নাজিম খানের উপরে। তার জন্যই তো তাদের জীবনটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে ছেলেটার চোখে ভয়, নওশিনকে হারানোর জন্য। রেগে উঠে দাঁড়ায় ঈশান। এতক্ষণ ঈশানের লোকেরা নাজিমের লোকদের অবস্থা খারাপ করে দিয়েছে। ঈশানকে উঠতে দেখে আরিয়ান এগিয়ে যায়। ঈশান যায় নাজিম খানের সামনে। ঈশানের রক্তবর্ণ চোখ দেখে ভয় পেয়ে যান। আজকে তার রেহাই নেই, সেটা তার বোঝা হয়ে গেছে। ঈশান নাজিম খানের কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি মারে। পরপর নাজিম খানকে হাত পা চালাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। ঈশান মারতে মারতে আত্মরা করে ফেলেছে নাজিম খানকে। ফ্লোরে রক্তাক্ত অবস্থায় হয়ে শুয়ে আছে নাজিম খান, কিন্তু একটুও মায়া হয় না ঈশানের। সেই অবস্থায় আরো 4-5টা লাথি মারে। আজকে তার জন্যই তার পিচ্ছি বাঘিনী ওদের দূরত্ব। 4টা বছর ধরে সে দূরে ছিল তার স্বপ্নবধূর থেকে। সে কল্পনাও করতে পারছে না এই 4টা বছর কত না কষ্ট দিয়েছে সে তার স্বপ্নবধূকে। না জেনে কত চোখের পানি ফুরিয়েছে এর জন্য। আজকে তার স্বপ্নবধূ অন্য কারো বউ সেজে দাঁড়িয়ে আছে, আর সে নিরুপায়। বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেললো নাজিম খানের বুক। পিস্তলে যতগুলো বুলেট ছিল সব এখন নাজিম খানের বুকে। তাও শান্তি হলো না তার। ফ্লোরে হাঁটু গেড়ে বসে 2 হাত দিয়ে ছড়িয়ে চিৎকার করে উঠল। মুহূর্তে কেমন স্তব্ধ হয়ে গেল পরিবেশটা। কতটা অভিমান, কতটা ব্যথা, কষ্টে কান্না, অসহায় প্রিয় মানুষকে নিজের করতে না পারার আক্ষেপ, সবই চিৎকারের ফুটে উঠল। আরিয়ান নিহালকে মারা বাদ দিয়ে তাকে ওই অবস্থায় ফেলে তার প্রাণ প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরল। আরিয়ানকে জড়িয়ে ধরে কেঁদে দিল ঈশান। এমন কেন হলো রে? কেন আমার স্বপ্নবধূ আমার থেকে দূরে সরে গেল রে? সে যে আমার ধরা ছোঁয়ার বাহিরে চলে গেল। সে এখন অন্য কারো, তার উপরে এখন অন্য কারোর অধিকার। আমার পিচ্ছি বাঘিনী অন্য কারো। আমি কি করে বাঁচব রে? আমি যে পারছি না নিঃশ্বাস নিতে। কেন হলো এমন? আরিয়ান কি বলবে বুঝতে পারছে না। তার চোখেও পানি। কতটা কষ্ট পেলে একটা ছেলে এরকম বাচ্চাদের মতো করে কান্না করতে পারে তার জানা নাই, কিন্তু তার কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। তারও কান্না করতে ইচ্ছে করছে। নওশিন আর পারল না নিজেকে ধরে রাখতে। আকাশের হাত ছাড়িয়ে দৌড়ে গেল তার ঈশান ভাইয়ের কাছে। আরিয়ান ঈশানকে ছেড়ে দিতেই নওশিন ঈশানের বুকে আছড়ে পড়ল। আকাশ অসহায় চাউনি দিয়ে দেখছে। সে কি করবে বুঝতে পারছে না। তার ভয় হচ্ছে নওশিনকে হারানোর। নওশিন যদি এখন বলে
আমিও আমার ঈশান ভাইয়ের কাছে থাকতে চাই, আপনার সাথে না, তখনও কি করবে, কি করে থাকবে সে? ঈশান আর নওশীন দুজনেই কান্না করছে। নওশীন ঈশানকে ছেড়ে ঈশানের মুখটা নিজের দুই হাতের মাঝে নিয়ে গালে কপালে চোখে অসংখ্য ভালোবাসার পরশ দিতে থাকে। ঈশান বুঝতে পারে তার স্বপ্নবোধ ভেঙে পড়েছে। সে নওশীনকে উঠিয়ে আকাশের দিকে যেতে লাগে। হঠাৎ করে একটা গুলি এসে ঈশানের মুখে লাগে। ঈশান ঘুরতেই আরো 4-5টা গুলি এসে লাগে। আরিয়ান যে নিহালের গালে ঘুষি মারে, ছিটকে পড়ে যায় নিহাল, আর পিস্তল যেয়ে পড়ে ফিহাবের পায়ের কাছে। ফিহাব পিস্তলটা হাতে নিয়ে নিহালকে গুলি মেরে দেয় আর বাহিরে চলে যায় লাশগুলো ফেলার জন্য, গার্ডদেরকে ডাকতে। আরিয়ান সেখানে বসে পড়ে। ঈশান পড়ে যেতে নিলেই আকাশ এসে ধরে নওশীন। নওশীনও বসে পড়ে। নওশীনের কোলে শুয়ে আছে ঈশান। এই পিচ্ছি, কাঁদে না, প্রমিস করো অলওয়েজ হাসবা আর আমাকে মনে রাখবা। কিন্তু যদি এই আমার জন্য তোমার ওই চোখ জোড়া দিয়ে পানি পড়ে, তাহলে দরকার নাই আমাকে মনে রাখার। প্লিজ এমন বলো না ঈশান ভাইয়া, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। আরিয়ান ভাইয়া তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো না প্লিজ। আকাশ, আমার পিচ্ছিটা অনেক বাচ্চামো করে, প্লিজ রাগ করো না, প্লিজ বুঝাইয়া বলবা, সব বুঝবে। প্লিজ ওর চোখে পানি পড়তে দিও না। প্রমিস মি, আমার পিচ্ছিটাকে আগলে রাখবা। আই প্রমিস ভাইয়া, আমি তোমার পিচ্চিকে আগলে রাখবো। ওর চোখে শুধু খুশির পানি হবে। আই প্রমিস ইউ ভাইয়া। এই তোমরা কি শুরু করলা? কেউ আমাকে সাহায্য করবা, আমার ঈশান ভাইয়ার কষ্ট হচ্ছে, প্লিজ কেউ ডাক্তারকে ডাকো, কত রক্ত পড়ছে। ভালোবাসি, পিচ্ছিটা খুব ভালোবাসি, খুব ভালো থাকবি আর আকাশকেও ভালো রাখবি। না না ঈশান ভাইয়া প্লিজ এমন বলো না, তোমার কিচ্ছু হবে না প্লিজ, তোমাকে ছাড়া থাকতে যে খুব কষ্ট হয়, প্লিজ ভাইয়া। অনেকক্ষণ ধরে ঈশানের কোনো সারা শব্দ না পেয়ে ঈশানকে ছাড়াতেই দেখে ঈশানের চোখ বন্ধ, ঠোঁটের কোণে হাসি। আরিয়ান আর নওশীন কেঁদে দেয় বাচ্চাদের মতো করে, বারবার বলছে ভাইয়া বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে নওশীন। পড়ে যেতে নিলেই ধরে ফেলে আকাশ। 5 বছর পরে ঈশানের কবরস্থানের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে নওশীন। কান্না করার জন্য বারবার গলাটা ধরে আসছে তার। দূরে আকাশ দাঁড়িয়ে আছে, কোলে তার পিচ্ছি মেঘলা আর ঈশান। কোরআন তেলাওয়াত শেষ করে কোরআনটা আরিয়ানের হাতে দিয়ে দেয়। আরিয়ান সেটা নিয়ে চলে যায় আকাশের কাছে। আকাশ 5 বছরে একবারও যায়নি ঈশানের কাছে। নিজেকে নিজের কাছে অপরাধী লাগে। সেদিন যদি বিয়ের ঝুলটা সে না করতো, তাহলে আজকে হয়তো নওশীন আর ঈশান এক হতো। ঈশানকে এইভাবে তার পিচ্ছিকে ছেড়ে যেতে হতো না। আকাশ তো আর জানে না ঈশানের কাছে এমনিতেও সময় কম ছিল, আর হয়তো দুনিয়ার বুকে তার হায়াতও এতটুকুই ছিল। ঈশান তার পপসির কোল থেকে নিচে নেমে দৌড় দেয় মায়ের কাছে। পরম যত্নে মায়ের চোখের পানি মুছে গলা জড়িয়ে ধরে তার। কিছুক্ষণ ওইভাবে থেকে ভিতরে চলে যায় তারা। ঈশানের কবর দেওয়া হয়েছে রায়জাদা মহলের পেছনের ইয়ার্ডে, যেখানে তার পারিবারিক কবরস্থান। সময় কারোর জন্য থেমে থাকে না। আকাশ, নওশীন এদের জীবনও থেমে থাকেনি, কিন্তু ঝড় গেছে প্রচুর। 3টা বছর পাগলের মতো অবস্থা ছিল নওশীনের। অধিক শখ সামলাতে পারেনি, আর আগে একবার মাথায় ব্যথা পাওয়ার জন্য অতিরিক্ত ট্রমা হ্যান্ডেল করতে পারেনি সে। 3টা বছর মুখ দিয়ে একটা শব্দ বার করেনি নওশীন। একদম পাথরের মতো হয়ে গিয়েছিল। দিনরাত ঈশানের কবরের পাশে যে বসে থাকতো, চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়তে দিত না। হয়তো এই জন্য আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কি করে চোখের পানি ফেলতো সে, যে তার ঈশান ভাইকে প্রমিস করেছে কখনো কান্না করবে না তার জন্য। আকাশ সবসময় সাপোর্ট করেছে নওশীনকে, তাই তো নওশীন পেরেছে এই ট্রমা থেকে পার হতে। সেদিন আকাশ ঈশানকে করা প্রমিস ভেঙে ফেলে। খুব কাঁদিয়েছিল নওশীনকে। 3 বছর পরে হাউমাউ করে কেঁদেছিল নওশীন, আর তাদের ভালোবাসার পূর্ণতাও পেয়েছে। সে পূর্ণতার উপহার ঈশান আর মেঘ। যমজ সন্তানের জননী এখন নওশীন। মেঘ আকাশের উপরে গেলেও ঈশান সম্পূর্ণ গেছে ঈশানের উপরে। আকাশ নিজে তার ছেলের নাম ঈশান রেখেছে। যে বাচ্চা কোনোদিনও ঈশানকে দেখেনি, তার চালচলন, কথাবার্তা সবকিছুই ঈশানের ডুপ্লিকেট। মায়ের চোখ থেকে এক ফোঁটা পানিও যেন তার সহ্য হয় না। নওশীনকে ধমক দিবে, ছেলেটা উল্টা ঈশান নওশীনকে ধমকায় আর খাওয়ায়। মেঘলা সবাই ছোট করে মেঘটাকে বাবার মতোই হয়েছে। মেঘলাকে পেয়ে আকাশও যেন বাচ্চা হয়েছে। আগে যেমন ছিল হাসি খুশি প্রাণোচ্ছল, এখনো ঠিক তেমনই। শুধু তার মনে শুধু একটাই গ্লানি, সে মনে করে ঈশানের মৃত্যুর পিছনে তার হাত, তার কারণেই ঈশান বেঁচে নেয়। ফিহাব রামিসারও ধুমধাম করে বিয়ে হয়েছে। রামিসাও এখন নামকরা ডাক্তার। রামিসার মা মেয়ের কাছে ক্ষমা চেয়েছে তার কৃতকার্যের জন্য। রামিসার বাবারও মেয়েদের নিয়ে ধারণা পাল্টিয়েছে তার ছেলে সন্তানের জন্য। অনিমাও এখন নামকরা উকিল। আরিয়ান এখন এখানেই থাকে। সবার সাথে অনিমারও ছেলে হয়েছে, অরিশ। 4.5 বছর তার। প্রতি বছরের দিনে আকাশ আর নওশীন গরিব বাচ্চাদের খাওয়ায় আর কাপড় দান করে। বিভিন্ন আশ্রমে মোটা অঙ্কের ডোনেশন দেয়। আর রায়জাদা মেনশনে মিলাতো হয়। সব কার্যক্রম শেষ করে সবাই প্রচুর টায়ার্ড।
যে যার রুমে যায়, ঘুমিয়ে পড়ে। রামিসা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। 7 মাসের প্রেগনেন্ট হওয়ায় অনেকটা গুলুমুলু হয়ে গেছে। এখন আর বেশি ধকল নিতে পারে না সে নিজের ওপর। নওশীন, ঈশান আর মেঘকে ঘুমন্ত ছেলে মেয়েদেরকে দেখে রুমে আসে। দুইজনে আজকে তাদের দাদা আর দিদারের কাছে ঘুমাবে বলে জেদ ধরেছিল, তাই না পেরে দুজনকেই রেখে আসে। নওশীন রুমে এসে অবাক, কারণ লাইট অফ করা, ডিম লাইট জ্বালানো। ডিম লাইটের মৃদু আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশ বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। আসলে ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করছে। অপরাধবোধটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নওশীন অবাক হয়, কারণ সবসময় নওশীনের জন্য আকাশ ওয়েট করে। দুই ছেলে মেয়েকে এক সাইডে দিয়ে নিজে আসে নওশীনকে জড়িয়ে ধরে না ঘুমালে আকাশের ঘুম আসে না। আর নওশীনেরও এখন অভ্যাস হয়ে গেছে আকাশের বুকে ঘুমানোর, কিন্তু আজকে আকাশের এমন ব্যবহারে কষ্ট পায়। নওশীন এমনিতেই ঈশান ভাইয়ের কথা মনে পড়ছে। সে মনে করেছিল আকাশ হয়তো তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে সব কষ্ট তাকে নিয়ে অজানা এক সুখের নীড়ে পাড়ি দেবে। কিন্তু ঘুমন্ত আকাশকে দেখে চোখের কার্নিশ পেয়ে অশ্রুধারা নামার জন্য প্রস্তুত হতে থাকে। পরক্ষণেই নিজেকে বুঝিয়ে আজকে সবার উপর দিয়ে অনেক ধকল গেছে, হয়তো আকাশও অনেক ক্লান্ত, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। মাইন্ডকে কথা বোঝাতে পারলেও মনকে কি আর কোনো মানা শুনে, কোনো অজুহাত বুঝে নওশীন অভিমান নিয়ে আকাশের বুকে মাথা রাখ। মাঝরাতে খাড়ি উষ্ণ ছোঁয়া পেতে ঘুম ভেঙে যায় নওশীনের। চোখ মেলে তাকায়, আকাশ তার ঠোঁট দ্বারা নওশীনের গলায় ঘাড়ে মুখে অসংখ্য ভালোবাসার পরশ দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, মাফ করে দাও আমাকে মায়াপুরী। নওশীন চমকায়, বোঝে না কিসের জন্য তার কাছে ক্ষমা চাচ্ছে আকাশ। সে কি কোনো ভুল করেছে, যার জন্যই আজকে সারাদিন রাত নওশীনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে? দুহাত দিয়ে আগলে নেয় আকাশের মুখ। আকাশ অবাক হয়, সে মনে করে তার ঘুমন্ত মায়াবিনী ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে আছে। সে ভাবেনি এইভাবে ধরা পড়ে যাবে সে। কি হয়েছে আপনার আকাশ? আপনি কিসের জন্য ক্ষমা চাচ্ছেন, আর আপনার চোখে পানি বা কেন? মাফ করে দাও আমাকে। আজকে আমার জন্য তোমার এত কষ্ট, আমার জন্যই তুমি তোমার ঈশান ভাইয়ার থেকে দূরে। আজকের দিনটা যদি না হতো তাহলে হয়তো তুমি তোমার ঈশান ভাইয়ার কাছে থাকতে। হুশ, চুপ, আর একটা কথাও না। আমার আগেই আপনাকে সব বলে দেওয়া উচিত ছিল। ঈশান ভাইয়ার কাছে এমনিতেও বেশি সময় ছিল না। আমি স্বাভাবিক হওয়ার কিছুদিন পরেই ঈশানের মণিমার সাথে আমার দেখা হয়েছিল, ওনার কাছ থেকেই জেনেছি। তবু নওশীন আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। হুশ, কোনো কথা না। আজকে এই দিনটা এমন হয়েছে কারণ আল্লাহ আমাদের ভাগ্য এটাই চেয়েছিলেন। আল্লাহ চেয়েছিল আমাদের মিলটা এইভাবে হোক। হঠাৎ দেখা তো এই জন্যই করিয়েছিল, তাই না? এবার আমাকে এত এত আদর করো, আর আমার যে ছোট্ট তারা চাই, আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা আমাদের তারা চাই। আকাশের বুকে মুখ লোকা নওশীন আকাশ হেসে জড়িয়ে ধরে গভীরভাবে তার প্রেয়সীকে।